দর্শক আপনাদের স্বাগতম। গণতন্ত্র, গণমানুষ এবং গণমাধ্যম নিয়ে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান ৩ গতে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল হুদা। আজ আমরা সাইবার অপরাধ নিয়ে আলোচনা করব ২ পর্বে। এই অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথিরা হলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ট্যাপওয়্যার সলিউশনস লিমিটেডের চিফ টেকনোলজি অফ অ্যাডভাইজার মোহাম্মদ কামরুজ্জামান নিটন। এছাড়াও আমাদের সাথে আছেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি। প্রথমে যেমন সাইফুল ইসলাম, আপনার কাছে জানতে চাবো যে ডিজিটাল বাংলাদেশের দিকে আমরা এগোচ্ছি, একটার পর একটা প্রোগ্রাম না কর্মসূচি নেওয়া হচ্ছে, কিন্তু সাইবার নিরাপত্তা নিয়ে কোনো প্রোগ্রাম আছে কি? হ্যাঁ, ধন্যবাদ দাবাই। আসলে বর্তমান সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করা, সেই লক্ষ্যে সরকার কাজ করছে। আমরা ইতিমধ্যেই এই ডিজিটালাইজেশনের সুফল পাচ্ছি। বিভিন্ন সরকারি অফিস, বিভিন্ন সেবা প্রদানকারী অফিস এখন ডিজিটালাইজ হয়েছে। যে বিষয়টি এই ডিজিটালাইজেশনের সাথে সম্পৃক্ত সেটা হলো সাইবার নিরাপত্তা। তো নিরাপত্তা সাধারণত 2টি প্যারামিটারে বিবেচনা করা হয়। একটা হলো আমরা যাকে বলি থ্রেট, যাকে বলতে পারি হুমকি, এবং অন্যটি হলো ভালনারেবিলিটিস, যেটাকে আমরা বলতে পারি দুর্বলতা বা ঝুঁকি। তো থ্রেট এটা সবসময় একটা আপেক্ষিক ব্যাপার। এটা সেই প্রতিষ্ঠানের গুরুত্ব, সেই প্রতিষ্ঠানের সাফল্য, এই বিষয়গুলোর সাথেই থ্রেট সম্পর্কিত। ভালনারেবিলিটির যে বিষয়টা, যে সেটা হলো যে দুর্বলতা বা উইকনেস, সেটাই আমাদের মূল বিবেচ্য বিষয়। এবং যারা নাকি এই ক্রিমিনাল বা টেরোরিস্ট, তারা এই ভালনারেবিলিটিসের সুযোগটা নিয়েই মূলত অপরাধ করে থাকে, বিশেষ করে সাইবার জগতে। তো এখন এই ভালনারেবিলিটিসটা কন্ট্রোল করার সিকিউরিটি প্রেক্ষিতে দায়িত্ব মূলত যদি আমরা বলি যে 3টি পর্যায়ে। সেটি হলো প্রথমত সরকারের, যেহেতু বিষয়গুলো সরকার নিয়ন্ত্রণ করে, তো সরকার নিরাপত্তা দানের জন্য এই ভালনারেবিলিটিসগুলি কমানোর জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়ে থাকে। দ্বিতীয় বিষয়টি হলো বিভিন্ন প্রতিষ্ঠানের, যারা নাকি ইন্টারনেট সেবা প্রদান করে, যারা নাকি ইন্টারনেট ইউজ করে, যে সমস্ত প্রতিষ্ঠান, তারা এই ভালনারেবিলিটিসগুলি কমানোর জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়ে থাকে। তৃতীয় পর্যায়টি হলো ব্যক্তি, যে নাকি নিজে ইউজার, তার সে যে ডিভাইস ইউজ করে, ইন্টারনেট ব্যবহার করে বা বিভিন্ন রকমের ইন্টারনেটে বা সাইবার জগতে কাজ করে থাকে, সে কতটুকু নিজে সিকিউর, সে নিজে কতটুকু সচেতন। তো এই বিষয়গুলোর সমন্বিত পদক্ষেপের মাধ্যমে এই ভালনারেবিলিটিসটা কমিয়ে নিরাপত্তাকে বাড়ানো হয়। তো এখন আমরা যদি বলি সরকারি পর্যায়ে এই ভালনারেবিলিটিস কমানোর জন্য কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেটি সরকার বিটিআরসির মাধ্যমে বিভিন্ন রকমের পদক্ষেপ নিচ্ছে। এই বিষয়টি ব্যক্তি পর্যায়ে খুব বেশি দৃশ্যমান না হলেও, যেহেতু সরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান এখনও সফলতার সহিত কার্যক্রম পরিচালিত করছে, সুতরাং আমরা বলতে পারি না যে আমাদের সাইবার ব্যবস্থাটা খুবই ইনসিকিউর। কারণ আমাদের দেশে সাইবার ক্রাইমের ফ্রিকোয়েন্সি এখনও খুব বেশি নয়, অন্য ক্রাইম যেভাবে ঘটছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনা হয়তো বা আমাদের মাঝখানে আলোড়ন সৃষ্টি করতে পারে। ঘটনাগুলি নিয়ে আমরা আরো আলাপ করব নেক্সট পর্বে। আমরা একটু মোহাম্মদ কামরুজ্জামানের কাছে জানতে চাবো যে কি কি ধরনের থ্রেটগুলি আসছে এখন সাইবার ক্রাইমের দিক থেকে। ধন্যবাদ। প্রথমে কি কি ধরনের আসছে এটা বোঝার আগে যদি আমরা একটু সাইবার অপরাধটাকে আরেকটু ক্লাসিফাই করি, যদি আমরা স্বাভাবিকভাবে যাই, যে কোনো অপরাধ মানে হচ্ছে কি, আমি বিভিন্ন ফর্মে অপরাধটা হতে পারে, সেটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হতে পারে, কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে হতে পারে, অথবা ওভারঅল সমাজের ক্ষেত্রে হতে পারে। এবং কোনো না কোনোভাবে আমরা কোনো না কোনো মাধ্যমে এই কাজটা করে থাকি। কিন্তু সাইবার ক্রাইম যখন বলা হচ্ছে, তখন এটার ব্যাপ্তিটা অনেক বেশি। ব্যাপ্তিটা এত বেশি যে যদি কোনো ইন্ডিভিজুয়ালের জন্য হয় তাহলে তার কাছে আমার যেতে হবে, যদি কোনো প্রতিষ্ঠানের জন্য করতে হয় আমার কোনো অপরাধ, আমার সেই প্রতিষ্ঠানের ভেতরে ঢুকতে হবে,
যদি কোনো সোসাইটির জন্য আমার কোনো অপরাধ করতে হয় তাহলে সোসাইটির সাথে আমার মিশতে হবে। বাট সাইবার অপরাধটা এমন যে ওইটার ব্যাপ্তিটা আমি এক জায়গায় বসে অন্য আরেকজনের ক্ষতি আমি করতে পারি। আমি হয়তো এখানে যে কোনো জায়গায় বসে, কারণ ইন্টারনেটের মাধ্যমে আমরা তো জাস্ট একটা কম্পিউটার এবং নেট কানেকশন দিয়ে আমরা যে কোনো জায়গায় পৌঁছাতে পারি। এখন যেহেতু যে কোনো জায়গায় পৌঁছাতে পারি, এটার জন্য আমরা যে কোনো ক্রাইমও করতে পারি। সেটা যেমন আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা করতে পারি, সেটা আমরা যেমন ব্যাংকে যখন ট্রানজ্যাকশন করি, আমি হয়তো আমার অ্যাকাউন্ট ইনফরমেশন দিয়ে আমি ব্যাংকের একটা ক্ষতি করতে পারি। হয়তো ইন্টেনশনাল আমি করছি না, কিন্তু আমার যে মাধ্যমে আমি ব্যাংকের সাথে অনলাইনে ট্রানজ্যাকশন করছি বা সেইটার থ্রুতে অন্য কেউ কিন্তু ওই দরজা দিয়ে গিয়ে ওইখানে একটা ক্রাইম করে আসতে পারে। সো এই যে বিভিন্ন মাধ্যমগুলো ওপেন হচ্ছে এবং সাইবার ওয়ার্ল্ড মানে সাইবার আসার ফলে যেটা হচ্ছে যে এই ক্রাইমের মাত্রাগুলোর ডাইমেনশন যখন একটা ইনসিডেন্ট হয় তখন আসলে, কারণ প্রতিদিনই এটা নতুন নতুন অনেক ইনসিডেন্ট বের হয়ে আসে, এটার মানে ব্যাপ্তিটা এরকম এই কারণে বলা হচ্ছে যে, যদিও বলা হচ্ছে সাইবার ক্রাইম নিয়ে আমরা এখন কথাবার্তা শুনছি, এটা হয়তো আপনারা শুনে অনেকে আশ্চর্য হবেন যে প্রথম যে সাইবার ক্রাইমটা সবচেয়ে বেশি পরিচিত এবং রেকর্ডেড হয়েছে সেটা ছিল 1820 সালে, যখন হয়তো কম্পিউটারও কেউ তৈরি করেনি। কিন্তু কি ছিল সেটা, এটা দিয়ে আর কি ব্যাপ্তিটা বোঝা যায় যে কোনটাকে আমরা আসলে কতটুকু লেভেল হলে আমরা বলি এটা সাইবার অপরাধ। যেমন যখন কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে কেউ যখন কোনো ক্রাইম করে, ওইটাও কিন্তু সাইবার অপরাধ। ওই 1820 সালে কী ছিল, ফ্রান্সের এক ভদ্রলোক, উনি ছিলেন উনি একটা মেশিন তৈরি করেছিলেন, ওই টেক্সটাইলে উনি বিশেষ পদ্ধতিতে বুনন করতেন। তো ওই টেক্সটাইল ফ্যাক্টরিতে যারা কাজ করতো তারা দেখলো যে এই মেশিন আসার ফলে তো তাদের চাকরি টাকরি ঠিকমতো নাও থাকতে পারে। তখন ওরা কী করলো, ওরা স্যাবোটেজ করলো। এই যে স্যাবোটেজ করলো, এটাও কিন্তু এক ধরনের সাইবার অপরাধ। সো সাইবার অপরাধের ধরন, এটা যেহেতু একটা, যদিও 1820 সালে প্রথম রেকর্ডেড হয়েছিল, তারপরেও এটার ধরন, এটার ব্যাপ্তি, এটা নিয়ে এখনও যে পরিমাণ গবেষণা হচ্ছে, যেমন গত বছরের স্ট্যাটিস্টিক্স যেটা বলে যে ব্রিটেনে প্রতি 10 সেকেন্ডে একটা করে সাইবার অপরাধ রেকর্ডেড হয়। বিশ্বের অন্যান্য কান্ট্রিতে এর চেয়ে বেশি হয়। তার মানে কি, 10টা করে যদি হয়, মানে 10 সেকেন্ডে যদি একটা করে হয়, তাহলে এর ধরনটা কত রকম হতে পারে। নিশ্চয়ই শুধু একটা ধরন না। ফেসবুকে কারো এগেনস্ট একটা পোস্টিং দেয়, এটা একটা ধরন। আমি কোনো ব্যাংকে গিয়ে বা আমার আরেকজনের এটিএম কার্ডের ক্রেডেনশিয়াল ইউজ করে, ব্যবহার করে তার অ্যাকাউন্ট থেকে টাকা আরেক অ্যাকাউন্টে নিয়ে যায়, এটা এক ধরনের ক্রাইম। আমি কারো মেশিনে ঢুকে আমি হয়তো তার অজান্তে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে দিয়ে আসলাম, এবার সে যা টাইপ করছে সেটা আমার কাছে চলে আসছে, এটাও এক ধরনের ক্রাইম। সো এই অনেক রকম ক্রাইম আছে যেটা রিলেটেড টু আমরা বলি যে কম্পিউটার এবং ইন্টারনেট, ওভারঅল ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করে যে অপরাধগুলো করা হয়, এটা হচ্ছে সাইবার অপরাধের ব্যাপ্তিটা। এবং এটা হয়তো ইন্টারনেট যিনি তৈরি করেছিলেন তিনিও হয়তো জানতেন না যে চাঁদের এরকম একটা কলঙ্ক হবে। আমরা কতটুকু থ্রেট সেফগার্ড করার জন্য ক্যাপেবল? এটা আসলে এক কথায় বলাটা মুশকিল এই কারণে, ক্যাপাবিলিটির আমরা যদি মেজারমেন্টে যাই তাহলে কিন্তু অনেকগুলো লেয়ার এখানে চলে আসবে। সো আমি যদি বলি ক্যাপাবিলিটি, এটা যেমন ভাই যেটা বললেন যে ইন্ডিভিজুয়াল লেভেলে একটা ক্যাপাবিলিটি থাকে। একটা ছোট্ট উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে এরকম যে আমাকে রাষ্ট্র কী করবে, একটা প্রোটেকশন দিবে, সেজন্য কিছু অ্যাসাইন্ড এজেন্সি আছে যারা জনগণকে প্রোটেকশন দিয়ে থাকে। সেটা এখন ইন্ডিভিজুয়াল হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, বিভিন্নভাবে। এখন প্রতিষ্ঠানটা এমনভাবে তৈরি করা হলো, সরকার তো 24 ঘন্টা সেখানে কাউকে বসিয়ে রাখবে না, তার নিজের একটা মেজারমেন্ট নিতে হবে যাতে সে নিজেও সিকিউর থাকে। এখন সে যদি নিজে সিকিউর ওইভাবে সে মেজারমেন্ট নিয়ে থাকে, তখন সে ওই সিকিউরিটিটা পাবে। আচ্ছা, সে হয়তো সিকিউরিটিটা নিল, কিন্তু ওই প্রতিষ্ঠানের মধ্যে যারা আছে তারা কি সেই সিকিউরিটিটা পালন করে তার নিজের প্রতিষ্ঠানকে, কারণ সিকিউরিটি অনেকগুলো মেজার, যেটা বললাম আর কি। যেমন ধরেন আমি হয়তো খুব ভালো একটা সিকিউরড ডোর লক দিয়ে একটা সিকিউরিটি মেজার নিলাম, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে আমার এই প্রতিষ্ঠানের কেউ একজন তার অ্যাক্সেস কার্ডটা অন্য আরেকজনকে দিয়ে দিল। সো এই সিকিউরিটির যে লেয়ারগুলো, এই প্রত্যেকটা লেয়ারে যখন আমরা হাত দিব এবং প্রত্যেকটা লেয়ারকে যখন কনসিডার করা হবে, তখন ওইটা মেজার করা যাবে যে আমরা কতটুকু সিকিউর। তবে রিসেন্টলি যেটা এসছে, কারণ যে কোনো কিছুতে যেটা হয়, প্রথম হচ্ছে রাষ্ট্র একটা দায়িত্ব নেয়। কারণ রাষ্ট্রের দায়িত্বের মধ্যে একটা জিনিস পড়ে, যেটা হচ্ছে যে কোনো একটা ইন্ডিভিজুয়ালের পক্ষে কিন্তু, যেমন সাইবার অপরাধের একটা মানে মূল জায়গাটা কিন্তু হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, যেখানে ইন্টারনেট, ডেটা সেন্টার, এই ব্যাপারগুলো জড়িত। এবং রাষ্ট্রের যে কাজটা, আমরা বলবো যে গত কয়েক বছরে যেমন আমাদের এই সরকারের একটা উদ্দেশ্য হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশে ট্রান্সফর্ম করা, এবং আমাদের কিছু লক্ষ্য আছে 2021 সালের মধ্যে অর্জন করা, এবং সেটাকে সামনে রেখে যে মেজারমেন্টগুলো নেওয়া হচ্ছে প্রত্যেকটা জায়গায় অনেক অগ্রগতি হচ্ছে। সো ওই মেজারমেন্টগুলোর সাথে একটা তো হচ্ছে যে সরকারের পক্ষ থেকে নেওয়া হবে। আচ্ছা, সরকার হয়তো
আমাদের যেসব রেগুলেটরি অথরিটি আছে তাদেরকে দিয়ে কিছু কাজ করালো। কিন্তু আমার প্রতিষ্ঠানে যখন আমি ইন্টারনেটটা নিলাম, আমি যে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করছি সেই নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার কতটুকু সিকিউরড, আবার আমি যে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যাদেরকে আমি অ্যাক্সেস দিচ্ছি তারা কতটুকু সিকিউরড ওয়েতে ব্যবহার করছে। সো এই অনেকগুলো লেয়ার এটার সাথে জড়িত যখন আমরা মেজার করতে যাব। আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই আমাদের দর্শকদের কাছ থেকে। জি, আমাদের কোশ্চেনটা হলো যে সাইবার অপরাধ হচ্ছে এটুকু আমরা জানি, আমরা নানান ধরনের সোশ্যাল সাইট ইউজ করছি এবং অনেকভাবেই জড়িত হচ্ছে সাইবারের সাথে। এখন আমরা কিন্তু সম্পূর্ণভাবে এটা জানি না যে নিজেদেরকে কিভাবে সিকিউর করবো। হয়তো বা আমরা কিছু জানি, কিন্তু এমন কিন্তু অধিকাংশ মানুষ আছেন যারা এটার সম্বন্ধে একেবারেই জানছেন না যে পুরোপুরি সিকিউর আমরা কিভাবে থাকবো। তো কোশ্চেনটা যে আমার এটাই যে আমরা পুরোপুরি সিকিউর বা কিছু নিজেদেরকে সিকিউর রাখতে কী কী পদক্ষেপ নিতে পারি। আমি আশরাফ আদনান, ইবনে সিনা মেডিকেল কলেজ। প্রশ্নটা হচ্ছে যে আমাদের দেশে ইন্টারনেটের ব্যবহার ক্রমাগত বাড়ছে, তো সেই সাথে সাইবার ক্রাইমের ঝুঁকিটাও বাড়ছে। আমাদের নিরাপত্তা বাহিনী সেই ঝুঁকি সামাল দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত? নাজমুল শরীফ, ইবনে সিনা মেডিকেল কলেজ। সাইবার ক্রাইম বন্ধ করার জন্য সরকার যদি সাইবারটা বন্ধ করে দেয় তাহলে এটা কি যৌক্তিক? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সাইবার অপরাধ বন্ধ করার জন্য যদি মানুষের ব্যক্তিগত তথ্যগুলো কেউ সংগ্রহ করতে চায় তাহলে এটা কতটুকু আইনসঙ্গত? আমি রিদিতা তাহসিন অদিতি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। আমার প্রশ্ন হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে, সেটা হচ্ছে সাইবার ক্রাইম হওয়ার ফলে আমরা দেখতে পেয়েছি 2012 সালেও অনেকগুলো আইন প্রণয়ন করা হয়েছে, কিন্তু সে আইনের যথাযথ কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না কেন? জি সাইফুল ইসলাম, আপনার থেকে শুরু করি। আইন কেন? আসলে আইন প্রয়োগের দায়িত্ব আইন প্রয়োগকারী সংস্থা। তা আমাদের সাইবার ক্রাইম প্রতিরোধে আমাদের প্রথম যে আইনটি হয়েছিল তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006 সালে, যেটা পরবর্তীতে সংশোধন করা হয়েছে 2013 সালে। সেই আইনটিতেই মূলত সাইবার ক্রাইমকে অ্যাড্রেস করা হয়েছে। তা আমরা পুলিশের কাছে রেকর্ডেড যে বিষয়গুলো সাইবার ক্রাইম সংক্রান্ত, সেই বিষয়গুলো কিন্তু আমরা অ্যাড্রেস করছি। এখনও অনেক হয়তোবা মানুষ কাছে বিষয়টা মানে জানা নাই, অথবা সচেতনতা নাই। তো আমরা আপনারা জেনে খুশি হবেন যে আমরা ডিবিতে আমাদের একটা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম আছে, আমাদের সিআইডিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট আছে, আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নেও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট আছে। মূলত এই তিনটে বিভাগেই, তিনটা পুলিশের ইউনিটেই এই সাইবার ক্রাইম নিয়ে কাজ হচ্ছে। তা আমরা আমাদের এই ডিটেকটিভ ব্রাঞ্চ অফ ঢাকা মেট্রোপলিটন পুলিশে যে সমস্ত বিষয় আমাদের নজরে আসছে সাইবার ক্রাইম সংক্রান্ত, আমরা বলতে পারি মোর দেন 80% কেস আমরা ডিটেক্ট করেছি। কি কি পর্যায়ে আসলে সাইবার ক্রাইম হচ্ছে এই বিষয়গুলো যদি আমরা আগের বিষয়টি না জানি তাহলে হয়তো বা পরবর্তী স্টেপসগুলোতে যাওয়া আমাদের জন্য একটু ডিফিকাল্ট। মোস্টলি যে বিষয়গুলো আমাদের কাছে কমপ্লেন আকারে আসছে সেটা হলো ফেসবুক সংক্রান্ত অপরাধ। কারণ আমাদের দেশে ফেসবুকের ইউজার বেশি। আমরা যারা ইন্টারনেট ইউজ করি প্রায় সবারই ফেসবুকে অ্যাকাউন্ট আছে, এবং ফেসবুকের মাধ্যমেই যেহেতু বেশি ইউজার, সুতরাং অপরাধ সংগঠনের হারটাও বেশি। যে বিষয়টা আমাদের কাছে গোচরীভূত হয়েছে এই ফেসবুক ক্রাইম সংক্রান্ত, বেশিরভাগ ক্ষেত্রেই ইউজারের দুর্বলতার কারণেই কিন্তু এই অপরাধগুলি সংগঠিত হয়েছে। আমি একটা ছোট উদাহরণ দিই। একজন স্টুডেন্ট, সে মেডিকেল কলেজে পড়তো। সে যখন মেডিকেল কলেজে পড়াশোনাকালীনই সে একটা পিকনিকে গিয়েছিল। ওই পিকনিকে গিয়ে অনেকগুলি ছবি উঠায়। পরে এই ছবিগুলো তার একটা পাশের একটা স্টুডিওতে প্রিন্ট করে ছবিগুলো যখন নাকি স্টুডিওতে নিয়ে যায় তার ডিজিটাল ক্যামেরা, তখন স্টুডিওর লোক তার একটা কপি রেখে দেয় ছবির। তার ওখানে নিজের ছবি ছিল, তার ফ্রেন্ডসদের ছবি ছিল, বিভিন্ন তার আগের কিছু অনুষ্ঠানের ছবি ছিল। তো পরবর্তীতে এই ছবিগুলো ইউজ করে এই ফেসবুকে একটা ফলস অ্যাকাউন্ট করে কিছু ছবি ওই যে স্টুডিওতে রেখে দিয়েছিল, কিছু ছবি ওখান থেকে দেয়, আর কিছু ছবি অন্য জায়গা থেকে নিয়ে আসে, এবং কিছু খারাপ পোস্ট করা হয় ওই আইডিটা ইউজ করে। তো পরবর্তীতে তার যখন নাকি বিয়ে, আমি বলতে চাচ্ছি যে যে কমপ্লেনেন্ট ছিল সে
উইমেন ছিল, সে তার যখন নাকি বিয়ে ঠিক হয় তখন সে জানতে পারে যে তার নামে একটা মানে ছেলে পক্ষ মেয়ে দেখতে এসে সব কিছু ঠিকঠাক, তারপর এখনকার ছেলেরা অনেক স্মার্ট, তারা হয়তো বা চেষ্টা করলো যে তার নামে ফেসবুকে অ্যাকাউন্ট আছে কিনা, হয়তো বা থাকলে আসলে ফেসবুক থেকে তার সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা তারা দেখার চেষ্টা করে যে ফেসবুকে তার অ্যাক্টিভিটিটা কেমন। তখন ফেসবুকে তার নাম সার্চ দিয়ে একটা আইডি পায় এবং আইডিতে দেখে যে তার ছবিগুলো ঠিক আছে সব, কিন্তু তার যে পোস্টগুলো সেই পোস্টগুলো আপত্তি মানে আমি বলতেছি যে এই সোবার ছিল না। তখন সেই বিয়েটা ভেঙে যায় এবং পরবর্তীতে তখন তারা জানতে পারে যে তার নামে একটা ফেসবুকে অ্যাকাউন্ট আছে। তো তখন আমাদের কাছে উনি আমাদের কাছে কমপ্লেন করেন, কিন্তু আমাদের কাছে আপনারা জানেন যে ফেসবুকের সাথে বাংলাদেশ সরকারের কোনো চুক্তি নাই, ফেসবুক আমাদেরকে কোনো তথ্য দিতে বাধ্য নয়। কিন্তু তারপরেও আমরা ফেসবুকের সাথে যোগাযোগ করে আমরা কিন্তু এই অপরাধীদের শনাক্ত করি এবং তাদেরকে গ্রেপ্তার করি। এরকম অনেক ঘটনা আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমাদের অনেক লিমিটেশন আছে। আমি বললাম যে ফেসবুকের সাথে আমাদের চুক্তি নাই, আমাদের গুগলের সাথে আমাদের চুক্তি নাই, তারা কোনো তথ্য দিচ্ছে না, কিন্তু তারপর আমরা কাজ করছি। আরেকটা ঘটনা যেটা আপনারা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছেন যে আমরা বাঁশের কেল্লা অ্যাডমিনকে আমরা অ্যারেস্ট করেছিলাম। আপনারা যদি বাঁশের কেল্লা যে পেজটি আছে ফেসবুকে, সেটি যদি আপনারা ভিজিট করেন তাহলে দেখবেন যে আমাদের যে আইসিটি অ্যাক্ট, এই আইসিটি অ্যাক্টে অনেক অপরাধ ওখানে সংগঠিত হয়ে আছে। তো আমরা তাদের অ্যাডমিনকে অ্যারেস্ট করেছিলাম এবং কিন্তু মূল বিষয় হলো যে এটা একটা পেইড যেহেতু পেজ, তারা আবার আমরা কিন্তু তার মাধ্যমে পাসওয়ার্ড নিয়ে রিপিটেডলি আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সেই পেজটাকে কিন্তু আমরা বন্ধ করেছিলাম। কিন্তু যেহেতু এটা পেইড পেজ, তারা কিন্তু আবার সেই ফেসবুকের কাছ থেকে সেই নতুন আইডি পাসওয়ার্ড নিয়ে তারা কিন্তু আবার সেটা রিজেনারেট করেছে এবং তারা ব্যাকএন্ডে সমস্ত তথ্য রেখে দেয়। কেউ যদি সেটা হ্যাক করে বা ফেসবুকে কমপ্লেন করে সেটা বন্ধও করে দেয়, দেন কিন্তু আবার তারা নতুন করে আবার চলে আসতেছে। যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটা হলো যে ফেসবুকের সাথে আমাদের যে চুক্তি নাই এই মুহূর্তে, সেই জন্য আমাদের কিছু লিমিটেশন আছে। বাট বর্তমান সরকার কিন্তু কাজ করছে ফেসবুকের সাথে চুক্তি করে, ওদের যে লিগ্যাল টিম আছে তাদের সাথে আমাদের এমওইউ করে তথ্য যাতে আমরা সহজে পেতে পারি এবং যারা নাকি ক্রিমিনাল তাদের ব্যাপারে যাতে আমরা তথ্য পেতে পারি সেই বিষয়ে কিন্তু কাজ চলতেছে। আমরা আশা করছি খুব অল্প সময়ের ভিতরেই ফেসবুকের সাথে যদি আমাদের চুক্তি হয় তাহলে ফেসবুক সংক্রান্ত যে কোনো ধরনের ক্রাইম সংগঠিত হলে তাদেরকে ধরতে কিন্তু বাংলাদেশ পুলিশ সক্ষম হবে। মোহাম্মদ কামরুজ্জামানের কাছে শুনবো, তবে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, তারপরে আপনার শুনবো। সাইবার অপরাধ নিয়ে আমরা আরও কথা বলবো একটা ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গেই থাকবে। দর্শক, আপনারা দেখছেন ৩ গ, কথা বলছি সাইবার অপরাধ নিয়ে। সাথে আছেন মোহাম্মদ সাইফুল ইসলাম এবং মোহাম্মদ কামরুজ্জামান নিটন। জনাব নিটন, বিরতিতে যাওয়ার আগে সাইবার ক্রাইম নিয়ে বলছিলেন, কিন্তু সোশ্যাল সাইট আর একটা প্রশ্ন এসেছিল দর্শকদের কাছে, সোশ্যাল সাইটটা আমি সিকিউর করব কিভাবে, আমার পার্সোনাল যেই সাইটগুলি আছে? উত্তরটা খুবই সহজ। আপনি যদি আপনার ধরেন দুইটা ব্যাপার, একটা হচ্ছে যে আপনি যখন আপনার বাসা থেকে বের হয়ে আসেন, আপনার বাসাটা আপনি কীভাবে সিকিউর করেন? অবশ্যই কোনো না কোনোভাবে তালা লাগিয়ে আসবেন বা কিছু করবেন। তো আমরা যখন সাইবার ওয়ার্ল্ডে ঢুকি, আপনার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকি। তো প্রথমেই হচ্ছে যে আপনার নেচার এবং এই অনুযায়ী যারা আপনাকে মানে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে চায়, তারা অবশ্যই কোনো না কোনোভাবে আপনার পাসওয়ার্ডটা ব্যবহার করতে চাইবে, কারণ আপনাকে অবশ্যই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে ঢুকতে হবে। সো আপনার সিকিউরিটির প্রথম মেজারটা হচ্ছে, যদি আপনি সোশ্যাল মিডিয়ার ব্যাপারে বলেন, সেটা হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টটাকে আপনার সিকিউর করা, এবং সেখানে হচ্ছে যে আপনি যে পাসওয়ার্ড দিচ্ছেন ওইটা যাতে আপনি মনে রাখেন, অন্য কারোর সাথে শেয়ার না করা। যেমন আমরা হয়তো অনেক সময় শেয়ার করে ফেলি এবং খুশিতে হয়তো খুব কাছের মানুষের নাম বা তার বার্থডে বা তার এগুলোকে ম্যাচ করে আমরা পাসওয়ার্ড দিয়ে দিই। এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ছেলেদের চেয়ে, আমরা যদি বলি যে ক্রাইমটা বা যে এটাকে উত্তক্ত করা যদি বলি, তাহলে মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। ইভেন এরকমও হয় যে দেখা যাচ্ছে যে শুধু এটাই না, আপনি নিজেকে কীভাবে ইয়ে করবেন, যে আবার ছেলেদের ক্ষেত্রে যেটা অ্যাকাউন্ট যখন ফ্রেন্ডশিপ, মানে কাউকে যখন সে ফ্রেন্ড করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে জেন্ডারটা কি
সে যদি দেখে ফিমেল তাহলে তাকে ফ্রেন্ড হিসেবে অ্যাড করার ব্যাপারে বেশি, কিন্তু এটাও কিন্তু ধরেন যে আপনি নিজেকে কোনো না কোনো ফর্মে একটা ক্রাইমের সাথে কিন্তু অ্যাটাচ করে ফেলছেন। সো যে প্রশ্নটা এসেছিল প্রথম প্রশ্নকর্তার কাছ থেকে, যে উনি বলেছিলেন যে কিভাবে আমি নিজেকে সিকিউর করব। সো আপনার সিকিউরিটির প্রথম মেজারটা হচ্ছে যে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সেই অ্যাকাউন্ট ক্রিয়েশনে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার নিজ দায়িত্বে আপনার পাসওয়ার্ডগুলো আপনাকে ওইভাবে করে চেঞ্জ করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখা যায় যে যদি আমরা শেয়ার্ড কম্পিউটার ব্যবহার করি, অনেক ক্ষেত্রে আমরা হয়তো আমার অ্যাকাউন্ট ওপেন রেখেই আমি চলে আসি, আমার অজান্তেই কিন্তু আরেকজন ঢুকে সে কিন্তু চাইলেই করতে পারে। প্লাস যদি অপরিচিত কোনো জায়গায় আমরা কম্পিউটার ব্যবহার করি, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেমন আমরা অনেক সময় হয়তো আগে ছিল আমরা সাইবার ক্যাফেতে গিয়ে আমরা চ্যাটিং করতাম, করতাম, ওইসব মেশিনে দেখা যায় যে অনেক ক্ষেত্রে ওরা কিছু টুল ইনস্টল করে রাখতো যেটা দিয়ে যা যা টাইপ করা হয় সব সো ওই জায়গাগুলোকে, পাবলিক প্লেসগুলোকে অ্যাভয়েড করা। কারণ আপনার অ্যাকাউন্ট, আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, আপনি যার সাথে চ্যাট করেন আপনার পার্সোনাল ইনফরমেশন, সো এই জায়গাগুলোকে আপনাকে সতর্কতার সাথে কাজ করতে হবে। হ্যাঁ, নেক্সট প্রশ্ন, ওই যে বন্ধ কি যুক্তি? এখন এটার অ্যান্সারটা হচ্ছে সিম্পল। অবশ্যই আমার মাথা ব্যথা করলে তো আমি মাথা কেটে ফেলবো না, এটা তো কখনোই সম্ভব না, তাই না? সো ওইটার জন্য আমাদের কি করতে হবে? প্রথম কথা হচ্ছে যে আমার যদি রিপিটেডলি মাথা ব্যথা করে, তাহলে আমাকে নিজেকে আগে বের করতে হবে যে আমি যদি রোদে গেলে আমার মাথা ব্যথা করে, আমি রোদে কম যাব। সো প্রিভেন্টিভ মেজার নিতে হবে যাতে আমার মাথা ব্যথা না হয়। আর যদি মাথা ব্যথা হয় তাহলে আমাকে রিমেডি অ্যাকশন নিতে হবে। সো এই অনুযায়ী আমার অবশ্যই কোনো না কোনো ওষুধ নিতে হবে বা কোনো না যেতে হবে। সো বন্ধ করা এটা কোনো না, যেটা হচ্ছে যে আমরা রিমেডিয়াল কিছু অ্যাকশন নিতে পারি। সাময়িকভাবে হয়তো আমরা কি করি, মাথা কেটে ফেলি না, কিন্তু সব কিছু থেকে নিজেকে দূরে রাখি যাতে মাথা যখন আবার ঠিক হবে আমি আবার অ্যাকশন আসবো। সো উত্তরটা হচ্ছে খুবই সহজ, বন্ধ করা এটা যৌক্তিক না। যেন সাইফুল ইসলাম, আমাদের সাইবার অ্যাক্ট হতে যাচ্ছে নতুন করে বোধহয়, বা অ্যামেন্ডেড হতে যাচ্ছে, এই কি নতুন জিনিস আসবে বলে মনে হয়? আসলে আমাদের দুইটি আইন, একটি হলো আইসিটি অ্যাক্ট, যাকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন বলি। একটি নতুন আইন হচ্ছে এই বর্তমান চাহিদার প্রেক্ষিতে, সেটা হলো সাইবার সিকিউরিটি অ্যাক্ট। সেটির ড্রাফটিং করা হয়েছে, এখনও আমি সংসদে পাশ হয়নি। তো এখানেই মূলত সাইবার সিকিউরিটি নিশ্চিত করার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নেওয়ার জন্য মূলত আইনটি করা হয়েছে। এখানে সরকারি বিভিন্ন পদক্ষেপের কথা বলা আছে, এখানে ব্যক্তি পর্যায়ে কী ধরনের সচেতনতা থাকতে হবে সেগুলি বলা আছে, এবং এই সাইবার সিকিউরিটি যদি কেউ ব্রেকডাউন করে তাহলে তার শাস্তির বিষয়গুলো বলা আছে। এবং এই সাইবার সিকিউরিটি ব্রেকডাউন হওয়ার পরে আমি বলি সাইবার ক্রাইম হওয়ার পরে এগুলো ইনভেস্টিগেশনের জন্য সরকারি রেসপন্সটা কেমন হবে সেই বিষয়গুলি আইনে বলা আছে। তবে দুঃখের বিষয় সেটা হলো যে এই নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্টে এই আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে পুলিশের ভূমিকা খুব জোরালোভাবে এই আইনে বলা নাই এখনো পর্যন্ত, যে ড্রাফটিং আছে। আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই আমাদের দর্শকদের কাছ থেকে। জি, আমার প্রশ্ন ছিল সাইফুল স্যারের কাছে। প্রশ্নটা হচ্ছে, স্যার কিছুক্ষণ আগে বললেন যে আমাদের পুলিশে, সিআইডিতে এবং ডিবিতে প্রতিটা সেক্টরে আমাদের টিম কাজ করতেছে সাইবার অপরাধ নিয়ে, বাট তারপরে আমাদের সাইবার অপরাধ দিন দিন বেড়ে যাচ্ছে। তো এখানে আমরা কাকে দায়ী করব? আমাদের ইন্টারনেটের সহজ প্রাপ্যতা নাকি আমাদের আইনি ব্যর্থতা? শাওন, সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে বলছি। অ্যাকচুয়ালি এতক্ষণ তো আসলে আমরা যা শুনছিলাম সেটা হচ্ছে যে নিরাপত্তার ব্যাপারটা। তো আসলে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা যারা মানুষ, আমাদের প্রত্যেকেরই একটা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ব্যারিয়ার আছে। তো আমরা আসলে অপরাধটা যখন করছি, যারা অপরাধ করছে, অপরাধী, সে আসলে তার ব্যারিয়ারটা নিয়েই সে হচ্ছে অপরাধটা সংগঠন করছে। তা আমরা মানে বাংলাদেশ সরকার, আমাদের যে সরকার, তারা আসলে মানে সরকার আসলে মানুষের যে নৈতিকতা, এই নৈতিকতা থেকে মানে কতটুকু নৈতিকতাকে জাগ্রত করার জন্য কিভাবে কাজ করছে, কিংবা আসলে যে সাইবার অপরাধের যে আইন প্রণয়নের কথা, আসলে আমরা অনেকেই না জেনে আসলে অনেক ভুল করে থাকি। তো ব্যাপারটা হচ্ছে যে এই আইনগুলোকে কি আসলে মানে একটু সামনে আনা যায় না? সামনে আনার জন্য অ্যাকচুয়ালি সরকার কি পদক্ষেপ নিচ্ছে? ঠিক আছে। আমি রিদিতা তাহসিন অদিতি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। আমার প্রশ্নটা হচ্ছে আবার সাইফুল স্যারের কাছে। স্যার বলেছিলেন তার বক্তব্যে যে কিছু সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাজ করে এইসব রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে, সাইবার টেকনোলজি কিভাবে আপগ্রেড বা করা যায়, কিভাবে তাদের চালানো যায় মানুষদের কাছে। তো সেই হিসেবে সরকার কি রুলস অ্যান্ড রেগুলেশন সেই সেবা প্রদানকারীদের কাছে কার্যকর করে
যে কি করলে তারা শাস্তির বিধানটা কি হবে যদি তারা কোনো কার্যক্রম করতে বা রুলস অ্যান্ড রেগুলেশন যদি তারা ব্যাহত হয়, সেক্ষেত্রে তারা কি কি শাস্তি পেতে পারে? জি স্যার, আপনার response। বেশি কোশ্চেনই পুলিশের দিকে এটাই স্বাভাবিক। মানে প্রশ্ন থেকেই আসছে, সেটা হলো যে ইন্টারনেট বা সাইবার ক্রাইমের জন্য আসলে দায়ী কে? ক্রাইম, মানে সাইবার ক্রাইম স্পেশালি, এটা যদি আমরা মানে বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমি আগের উত্তরে কিন্তু বলেছিলাম যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্স যেটা বলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইউজারের দুর্বলতার জন্যই কিন্তু সক্ষম হয়েছে ক্রিমিনাল এই ঘটনাটা ঘটানোর জন্য। সুতরাং প্রথম যে বিষয়টা সেটা হলো যে ইন্ডিভিজুয়াল অ্যাওয়ারনেস, এটাই কিন্তু সবচেয়ে বড়। আইনের কিন্তু কোনো দুর্বলতা নেই, আইনে বলা আছে যে কেউ যদি সাইবার ক্রাইম সংগঠন করে তাহলে তার এই শাস্তি বিষয়টা বলা আছে। কিন্তু পানিশমেন্টের অবজেক্টিভ কিন্তু যদি আমরা বলি তাহলে কিন্তু এটা দুইটা অবজেক্টিভ পানিশমেন্টের। একটা হলো যে টু প্রিভেন্ট দ্য ক্রাইম, যে আরেকটা হলো যে সমাজের দৃষ্টান্ত স্থাপন যাতে অন্যরা এই ধরনের ঘটনা না করে। সেই কাজটা কিন্তু আমরা করছি। যদি কেউ অপরাধ সংগঠন হওয়ার পরের কাজটা যেহেতু পুলিশের, সুতরাং কেউ যদি কমপ্লেন করে পুলিশের কাছে, সুতরাং তখন কিন্তু পুলিশ রেসপন্স করছে। এরকম খুব বেশি ঘটনা নাই, বিশেষ করে সাইবার ক্রাইম সংক্রান্ত আমাদের কাছে যে সমস্ত রিপোর্ট আসছে যে তারা কোনো ভালো রেজাল্ট পায়নি, সে ধরনের বিষয় কিন্তু খুব বেশি নাই। সুতরাং আমরা রেমেডি দিচ্ছি যদি কোনো ক্রাইম হচ্ছে। আপনারা জানেন কিছুদিন আগে ক্রেডিট কার্ড ফরজারি নিয়ে বহুল আলোচিত ঘটনা। আমরা কিন্তু ঘটনা ঘটার এক সপ্তাহের মাঝেই ক্রিমিনালদের কিন্তু আমরা অ্যারেস্ট করেছি এবং সে স্বীকারোক্তি প্রদান করেছে। অন্যান্য সহযোগীদের ধরার কাজটিও আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। রিসেন্ট যে ঘটনা বাংলাদেশ ব্যাংকের বিষয়টি, এটা আমাদের কাছে বাংলাদেশ ব্যাংক এখনও আমাদের কাছে রিপোর্ট করেনি প্রকৃত ঘটনা কি। আমরা নিজেরা জানার চেষ্টা করছি আমাদের ওয়েতে। হয়তোবা তারা যদি বাংলাদেশ পুলিশের সহযোগিতা নেয় নিশ্চয়ই আমরা সাহায্য সহযোগিতা করব। আমাদের জানা মতে সেটি বিশ্ব ব্যাংকের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম কাজ করছে। আরেকটি যে বিষয় যে বিভিন্ন সেবা প্রদানকারী তাদের অবশ্যই রোল আছে। যেমন আমাদের দেশে যে ইন্টারনেট সেবা প্রদানকারী বিভিন্ন রকমের সংস্থা আছে, এর মাঝখানে বড় যদি একটা কোম্পানির কথা আমরা চিন্তা করি, গ্রামীণ ফোন, কারণ আমরা সবাই মোবাইলের মাধ্যমেই বেশিরভাগ কিন্তু আমরা এখন ইন্টারনেট ইউজ করছি। সবচেয়ে বেশি গ্রাহক এখন মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ইউজ করছে। সুতরাং মোবাইল সার্ভিস প্রোভাইডাররাই প্রকৃতপক্ষে সবচেয়ে বড় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারও। কিন্তু আমরা যেরকম মোবাইলের ক্ষেত্রে কল ডিটেল রেকর্ড পাচ্ছি, সিডিআর যেটাকে আমরা বলি, সিডিআর পাচ্ছি খুব সহজে, ঠিক একইভাবে কিন্তু মোবাইল সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে এই ইন্টারনেট ইউজারের তথ্য আমরা পাচ্ছি না। তারা তাদের সিস্টেমকে সেভাবে আপগ্রেড এখনও করে নাই, যার কারণে আমাদের অনেক সমস্যা পড়তে হচ্ছে। সুতরাং আমরা এখন বিভিন্ন রকমের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছে আমরা তাদেরকে পার্সু করছি যে আপনারা যেরকম সিডিআর দেন সেরকম ইন্টারনেট ইউজারের যে লগ, সেই লগ আমাদেরকে প্রোভাইড করলে আমাদের পক্ষে সুবিধা হবে। তারা তাদের সিস্টেমকে সেভাবে আপডেট করার চেষ্টা করছে, হয়তো বা অল্প দিনের মধ্যেই তারা সেই সিস্টেমকে আপডেট করবে। ইদানিং বর্তমানে কিছু কিছু প্রতিষ্ঠান অলরেডি তারা সিস্টেম আপডেট করে ফেলছে, কিছু কিছু প্রতিষ্ঠান করে নেই, তারা চেষ্টা করছে। আমি যেটা বলতে চাই যে সাইবার ক্রিমিনাল সব বিশ্বের সকল দেশেই আছে, বাট তারা ধরাও পড়ছে। বাংলাদেশও সাইবার ক্রিমিনালদের জন্য নিরাপদ জায়গা নয়। বাংলাদেশ পুলিশ অবশ্যই ক্যাপাবল। দিন দিন নতুন নতুন ক্রাইম আসবে, পুলিশও সেভাবে টেকনোলজিক্যালি আপডেট হবে এবং তাদেরকে ধরবে। জনাব নিটন, নৈতিকতার প্রশ্ন করেছিলেন যে নৈতিকতা জাগ্রত করতে কি করতে হবে? প্রথম যেটা যে অ্যাওয়ারনেসের ব্যাপারটাতে আমাদের আরও সচেতন হতে হবে। যে আমাদের এই যে আইসিটি অ্যাক্ট হচ্ছে বা সাইবার সিকিউরিটি, ইভেন সার্ট নামে একটা ব্যাপার হচ্ছে, হয়তো আমরা অনেকেই জানি না, যেটা হচ্ছে সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিম। যে যখনই একটা হচ্ছে ক্রাইম হওয়ার পরে তো এটা কিভাবে কত দ্রুত রিমিডিয়াল অ্যাকশনে যাওয়া যায়, আবার এটার প্রিভেন্টিভ মেজার যত নেওয়া যায়, এবং যে কাজগুলো হচ্ছে এগুলোর ব্যাপারে সবাইকে সচেতন করা। যেমন আগে আমরা যখন ছিলাম যে আর্সেনিকের ব্যবহার এবং এটা সচেতনতার ব্যাপারে হয়তো অনেকে জানা ছিল না, কিন্তু এটার কোনো ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু সবাই ব্যাপারটাতে অ্যাওয়্যার হয়েছে।
ঠিক সিমিলারলি আমরা হয়তো এখানে অনেকেই জানি না যে যদি প্রথম একটা ইন্টারেস্টিং পয়েন্ট এসেছিল যে আমি যে সাইবার ক্রাইম করছি কি না এটা আমি জানি না। সো এটা জানার জন্য কিন্তু ওই যে কিছু আছে যে এই যত ডকুমেন্ট বা যেসব আইন আমরা এখান থেকে যেগুলো পাস হয় এগুলো কোনো না কোনোভাবে কিন্তু ইন্টারনেটে পাওয়া যায়। সো নিজে অনেক ক্ষেত্রে হচ্ছে যে একটু গবেষণা করে দেখতে হবে যে, কারণ এগুলো তো যেহেতু ইন্টারনেটে পাওয়া যায় ওই স্টাডিটাও নিজের অনেক ক্ষেত্রে করা, কারণ এগুলো খুব জটিল কোনো বিষয় হয় না, 2-3 পৃষ্ঠা বা 10-12 পৃষ্ঠার ইয়েগুলো হয়ে থাকে। নিজে একটু পড়াশোনা করে জেনে না যে এইটা আমার সাইবার ক্রাইমের মধ্যে পড়ে কিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই অ্যাওয়ারনেসের পরে যে আমি কোনো ক্রাইম মানে আমি ভিকটিম হলাম কিনা, ভিকটিম হলে আমি কার কাছে যাব, এটার জন্য প্রয়োজনীয় তথ্য সরকারের কাছ থেকেও ওইভাবে করে জানানো হয় যে ধরেন এটা কোথায় গেলে ইয়েটা পাওয়া যাবে, অথবা আপনার ওইটা জেনে নেওয়া যে কার কাছে আপনি রিপোর্টটা করবেন, এবং এটা জেনে নেওয়াটা খুব ইজি। আপনি ইন্টারনেটে গেলেই সব ধরনের ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। কোন ঠিকানায় যাব, যেমন উনি বললেন যে আমি কার কাছে যাব, সে আমার কাছে ইন্টারনেটে আমার হ্যাকড হয়ে গেছে কম্পিউটারটা, কিন্তু তারপর আমি কোথায় যাব, ওয়ে টু গো? থানায়? বেসিক্যালি যদি কোনো অপরাধ সংগঠিত হয়, নাগরিকের দায়িত্ব বিষয়টাকে থানাতেই রিপোর্ট করা। থানাতে রিপোর্ট করলে তারাই বলে দিবে যে পরবর্তীতে কি করতে হবে। যদি তারা বলে যে তারা যদি এটি অবশ্যই সাইবার ক্রাইম কগনিজেবল অফেন্স, তারা মামলা নেবে এবং মামলাগুলি তদন্তের জন্য যথাযথ ব্যবস্থা নেবে। বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা হয়ে থাকে এই ধরনের ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে যদি সাইবার ক্রাইম সংগঠিত হয় তাহলে থানায় যদি কেউ রিপোর্ট করে তাহলে সেটা তারা পরবর্তীতে ডিবিকে তদন্ত করার জন্য যদি অনুরোধ করে ডিবি সেটা তদন্ত করে। আর বিটিআরসি তাদের কিছু মানে আমি সচেতনতামূলক প্রোগ্রাম চালু আছে। তারাও তাদের কিছু একটা টিম আছে, তারাও এই সাইবার ক্রাইম তদন্ত করে থাকে। আইসিটি মিনিস্ট্রিতেও তাদের কিছু এক্সপার্ট লোক আছে, তারাও বিভিন্ন রকমের কমপ্লেনের ক্ষেত্রে রেসপন্স করে থাকে। একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে, বেশি সময় নেয়। হ্যাকার মানে হচ্ছে টেকনোলজিক্যালি খুবই পারদর্শী, তাই না? নাহলে তো সে হ্যাকারই হতে পারবে না। অন্য দেশে অনেক সময় দেখা যায় যে তাদেরকে প্যাট্রোনাইজ করা হয়, বিভিন্নভাবে প্যাট্রোনাইজ করা হয়। আমাদের দেশে এদের অবস্থানটা কোথায়? আসলে হ্যাকার বিভিন্ন দেশে আছে, বাংলাদেশেও আছে। হ্যাকার 2 রকমের। একটা আমরা যদি বলি যে সকল হ্যাকিং মানেই খারাপ, বিষয়টা এরকম না। ম্যালিশিয়াস হ্যাকিং সেটা ক্রিমিনাল অফেন্স। ল এনফোর্সমেন্টও কিন্তু অনেক সময় তাদের ইন্টেলিজেন্স পারপাসে অনেক সময় কিন্তু তথ্য নেওয়ার জন্য বিভিন্ন রকমের কার্যক্রম করে থাকে, সেটা কিন্তু অপরাধ নয়। ম্যালিসিয়াস হ্যাকিং বিভিন্ন যদি সেটা এটা কি আইনে বলা আছে যে এটা অপরাধ নয়? সেটি ইন্টেলিজেন্স সংগ্রহের জন্য আপনি এটা তো করে থাকে। পার্সোনাল ইয়ের মধ্যে ঢুকে যাচ্ছেন। আপনি আমার কম্পিউটারে যদি ঢুকেন তা আমার ইয়েতে আপনি ঢুকে যাচ্ছেন না। সেটা তো ইন্ডিভিজুয়াল সচেতনতা থাকতেই হবে। এটা তো শুধুমাত্র ক্রিমিনালদের ক্ষেত্রে, এটা তো আমরা কোনো সাধারণ লোকের সাইটে কিন্তু আমরা ঢুকছি না। সেটা তদন্তের জন্য ক্রিমিনালদের ক্ষেত্রে শুধুমাত্র। কিন্তু এই জন্য কোনো আইন লাগবে কি না এরকম কোনো ব্যাপার নাই? অবশ্যই আইনের সেফগার্ড নিয়েই কাজ করা হয়। আচ্ছা, জনাব সাইফুল ইসলাম, জনাব কামরুজ্জামান, আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, এই পর্যায়ে নেব আরেকটা বিরতির পরও আমরা কথা বলবো সাইবার অপরাধ নিয়ে। তখন অতিথি থাকবেন দুজন বিশিষ্ট ব্যক্তি, তামজিদ রহমান লিও এবং হিটলার এ হালিম। আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আপনারা দেখছেন 3 গ এবং আমরা কথা বলছি সাইবার অপরাধ নিয়ে। অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা কথা বলবো সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট তামজিদ রহমান লিও এবং বাংলা ট্রিবিউন আইটি অ্যান্ড টেলিকম ইনচার্জ হিটলার এ হালিমের সাথে। লিও, প্রথমে আপনাকে জিজ্ঞেস করি যে সাম্প্রতিক আমরা একটা ক্রেডিট কার্ড জালিয়াতির একটা ঘটনা দেখলাম, বাইরের লোকজনও ইনভলভ ছিল এটাতে, এবং সাম্প্রতিক এখনও এটা সুরা হয়নি এখন পর্যন্ত, যে রিজার্ভ ব্যাংকের একটা কেলেঙ্কারি কিভাবে ঘটলো এবং ব্যাপারটা কতটুকু উদ্বেগজনক আমাদের জন্য পাবলিক লাইফে? আমি ক্রেডিট কার্ডের ব্যাপারটাতে প্রথমে আসি। এই
এটিএম জালিয়াতি আমি বলবো যে অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে বাংলাদেশে, আর ইন্টারন্যাশনালি তো এটা ব্যাপকভাবে প্রচলিত। আর অর্থ চুরির জন্য খুব মজাদার এবং সহজতর একটা মাধ্যম আমি মনে করি এটিএম জালিয়াতিটা। এটা করা হয়ে থাকে কয়েকটা মেথড অবলম্বন করে। একটা হচ্ছে বলা হয় স্কিমিং করা, এটাকে বলে। যে এই মেথডটা হচ্ছে আমরা যে কার্ড স্লটে যে কার্ডটা প্রবেশ করাই, এই স্লটের ভিতরে একটা তাদের স্কিমার মেশিন তারা প্রবেশ করিয়ে রাখে, খুব সূক্ষ্ম পাতলা, কিন্তু এটা বোঝা যাবে তখনই যখন আমরা নর্মাল কার্ডগুলো ঢুকাতে গেলে হয়তো আটকে ধরবে কোথাও। নর্মালি কিন্তু বুথগুলোর এই কার্ড স্লটটা তৈরি করা হয়ে থাকে একদম মাপ মতো, কোথাও আটকাবে না, কিচ্ছু হবে না। তো এই স্কিমারটা বসানোর ফলে একটু জায়গা ন্যারো হয়ে যায়, একটা ম্যাটার। আরেকটা ম্যাটার হচ্ছে আমরা আনইউজুয়াল ক্যামেরা দেখতে পাবো আর কি, যে ক্যামেরা কোথাও একটা এক্সট্রা মনে হচ্ছে বা নর্মালি এরকম ক্যামেরা থাকার কথা না। এই স্কিমিং করতে হলে একটা ক্যামেরা দরকার, আর এই স্কিমার ডিভাইসটা দরকার হয়। এটা কাজ করে এভাবে যে কোনো ইউজার যখন তার কার্ডটা ভিতরে প্রবেশ করিয়ে দেয়, তখন এই স্কিমার মেশিনে আপনার এই ম্যাগনেটিক যে ফিল্ডটা থাকে, ম্যাগনেটিক একটা কি বলে ইনফরমেশন গ্যাদার করে নিয়ে নেয়। আপনার কার্ডগুলোতে দেখবেন যে কালো একটা লম্বা বর্ডার থাকে, এটা চুম্বক ক্ষেত্রের মাধ্যমে কাজ করে। তো সেখান থেকে সব ইনফরমেশনগুলো কপি করে নিয়ে নেয় ইউজারের, গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটা ইনপুট দেবেন, এই পাসওয়ার্ডটা তারা জানতে পারে তারা যে আরেকটা ক্যামেরার কথা বললাম, আরেকটা ক্যামেরা সেট করে রাখে, এই ক্যামেরার মাধ্যমে ক্যামেরাটা তারা এমনভাবে সেট করবে যেন এই কিপ্যাডটা আপনার ক্লিয়ার থাকে। এই দুটো পদ্ধতি মানে একটার মধ্যেই পড়ে, এটা স্কিমিংয়ের মধ্যেই পড়ে। এই 2 রকমভাবে তারা স্কিমিংটা করে থাকে। আরেকটা মেথড হচ্ছে আপনার আপনি খেয়াল করে দেখবেন যে যখন বুথগুলোতে প্রবলেম চলে, টাইম আউট বা অন্য কোনো রকম প্রবলেম চলে, তখন দেখতে পাবেন যে বুথগুলো সব উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম বেসড। হ্যাঁ, যেটা খুবই অড। আমরা জানি যে উইন্ডোজ এক্সপি অনেক আগে ব্যান করে দেওয়া হয়েছে। তো এখানে অসংখ্য দুর্বলতা আছে। এই উইন্ডোজ এক্সপির বেশ কিছু ভালনারেবিলিটির মাধ্যমে এই পুরো সফটওয়্যার সিস্টেমটা, পুরো অ্যাপ্লিকেশন সিস্টেমটাতে অ্যাক্সেস নেওয়া পসিবল, যার ফলে আপনার ইউজারের যে কোনো ডাটা যেটা ইনপুট দেওয়া হচ্ছে সবগুলো লগ ফাইল আকারে একটা হ্যাকারের কাছে চলে যাওয়া সম্ভব। এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে আর কি করা হচ্ছে। হিটলার অনেকেই বলছে যে এই যে জালিয়াতিটা হয়েছে এটা মেশিন অ্যান্টি স্কিমিং ডিভাইস বিক্রি করার জন্য বাইরে থেকে দল এনে এটাকে করা হয়েছে, যাতে ওরা বিক্রি করতে পারে। 20,000 মেশিন এখানে 1 লাখ টাকা করে বিক্রি হচ্ছে। তাইলে 7,000 মেশিনের জন্য যদি হাফ অফ দ্য মেশিনে যদি না থেকে থাকে, তাইলে 3,500 মেশিন বিক্রি হবে। এই একটা চক্র কাজ করেছে। আপনার কাছে কি ইনফরমেশন আছে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি একটু পিছনে গিয়ে একটু কথা বলি যে এটা হতেও পারে আবার না হতে পারে, একটা 50-50 চান্স থেকে যায় এখানে। কারণ আমরা যদি অ্যান্টিভাইরাসের দিকে যাই, তাহলে আমরা কি দেখি যে যারা অ্যান্টিভাইরাস নির্মাতা তারা করে আগে একটা ভাইরাস তৈরি করে সেইটা মেশিনে ছড়িয়ে দেওয়া হয় বিভিন্নভাবে, ইন্টারনেটের মাধ্যমে, মানে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। তখন অ্যান্টিভাইরাসটা তৈরি করে সেটা আবার সেইটাকে নির্মূল করার জন্য পাঠানো হয়। হতে পারে এটা যে ওই স্কিমিং মেশিনটা বিক্রি করার জন্যে এরকম একটা পদ্ধতি অবলম্বন করা হয়েছে। কারণ ব্যবসাতে 2টা বিষয় থাকে, একটা নৈতিকতা আর একটা হচ্ছে শুধু ব্যবসার বিষয়টা। এখন আমি কোনটা নিব, নৈতিকতার দিকে থাকবো নাকি আমি মুনাফা করব বা আমি টাকা তৈরি করব? আর ব্যাংকিং সেক্টরে মানে টাকা চুরি করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা যে নগদ টাকা পাওয়া যাচ্ছে এখানে একই সঙ্গে, মানে সঙ্গে সঙ্গে, যার ফলে আমরা ওই বড় বড় প্রতারকদেরকে আমরা এইটা আশ্রয় নিয়ে দেখি। আর যে বিষয়গুলো বলা হচ্ছে যে এখানে যে আমরা যদি জড়িত না থাকি তাহলে এটা ওইভাবে সম্ভব নয়। আমরা বলতে যাচ্ছি যে ব্যাংকের কাছে আমি নিরাপত্তার জন্য টাকা রাখতে চাই, যেখানে আমি সঞ্চয় করতে চাই, দেখা যায় যে তারাই ভক্ষক হয়ে আমার টাকাটা ওখান থেকে কোনো সুকৌশলে সরিয়ে ফেলছে। তাহলে আমি কি করব? আমি কি আগে সে আদিম যুগে ফিরে যাব? আমি কি সেই লেপ তোষক বালিশের নিচে টাকা সঞ্চয় করা শুরু করব? তাহলে তো এই ব্যাংকিং সেক্টরকে আমাকে ওই এটা দিতে হবে, নিশ্চয়তা দিতে হবে যে তোমার টাকা আমার এখানে থাকবে, নিরাপদ থাকবে। তাহলে আমাদেরকে ওই মেজারের দিকে যেতে হবে। আর যদি আপনি যেটা বললেন যে স্কিমিং মেশিন বেশি বিক্রি করার জন্য বা বেশি টাকার জন্যে, তাহলে তো সরকারের বেশি দায়িত্ব এখানে, বা ব্যাংকিং প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব যে সেটা খুঁজে বের করা এবং কারা তারা সেটা চিহ্নিত করা। আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই আমাদের দর্শকদের কাছ থেকে। যে হিটলার স্যার বললেন যে সরকারের যে দায়িত্ব, সরকারের দায়িত্বগুলো আসলে এখন কিভাবে আছে?
এই গত কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো এখানে আমাদের ইতিপূর্বে যে স্যার ছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার, উনি বললেন যে বিভিন্ন আইনের কথা। তো আমরা আইন প্রণয়ন হচ্ছে, উনি বললেন যে পানিশমেন্টও হচ্ছে, তারপরেও তো অপরাধ প্রবণতা থামছে না। এবং আমার পাশের একটা ভাইয়া প্রশ্ন করছিল যে এটা নৈতিকতা প্লাস ব্যক্তিগত মূল্যবোধের অভাব। এই নৈতিকতা প্লাস ব্যক্তিগত মূল্যবোধের বোধটা জাগ্রত করার জন্য আমাদের বর্তমান পরিস্থিতিটা কেমন, সামাজিক অথবা সচেতনতা এই কেন্দ্রিক সামাজিক আন্দোলনটা? আমি ফারজানা, আমি প্রয়াস ঢাকা ক্যান্টনমেন্ট থেকে এসেছি। আমার কোশ্চেন হচ্ছে, আমরা যেটা জানলাম এটিএম কার্ডের যে জালিয়াতির পদ্ধতিগুলো, এটা আসলে আপনাদের পক্ষে যেভাবে ভিজুয়ালি ডিটেক্ট করা সম্ভব, একটা সাধারণ মানুষের পক্ষে তো কোনোভাবেই সম্ভব না। তো এই ক্ষেত্রে পদক্ষেপগুলো কি হওয়া উচিত আপনাদের বা সরকার পক্ষ থেকে? আমি কামরান নাহার টুম্পা, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে এসেছি। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে লিও ভাইয়ের কাছে। আপনি যেহেতু বলছেন যে স্কিমিং করা হচ্ছে আর উইন্ডোজ এক্সপিটা অনেক আগে ব্যান করে দেওয়া হয়েছে, তো একজন মানে যে সাধারণত বুঝে না, তো সে খুব মানে তাড়াতাড়ি একটা কাজের উপরে আছে, তো সে এটিএম বুথে গেল, বুথে গিয়ে তখন সে তার কার্ডটা ভিতরে ঢুকালো। তো তখন সে কিভাবে আইডেন্টিফাই করবে যে ওখানে কোনো ক্যামেরা তাকে ফোকাস করছে, বা আমি যে এখানে কার্ডটা প্রবেশ করাচ্ছি এখানে কোনো কিছু থাকতে পারে? তো সেখান থেকে মানে ওই জায়গাটা থেকে সবাইকে নিরাপদ রাখার পদক্ষেপটা কি? আমার কোশ্চেনটা হচ্ছে তামজিদ ভাইয়ের কাছে, যে ভাই একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। ভাইয়া অ্যাকচুয়ালি মানে আমাদের বর্তমানে বাংলাদেশের মানে যেই ম্যাস পপুলেশনের ক্ষেত্রে আমরা আসলে সাইবার ক্রাইম থেকে কতটুকু সিকিউরড? লিয়া, আপনার থেকে শুরু করি। আচ্ছা, আমি প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে দিই যে এটিএম বুথের ক্ষেত্রে পদক্ষেপ, এই তো আপনি তো পদক্ষেপগুলো জানতে চেয়েছিলেন যে কীভাবে এগুলো থেকে দূরে থাকা যায়, রিস্কগুলো থেকে। আমি বলবো এক্ষেত্রে আমাদের প্লাস আপনার প্রশ্নের উত্তরটাও এখানেই আছে, আমি বলে দিই যে এক্ষেত্রে আমাদের কিছুই করার নেই। উনি যেটা বলেন একদম সঠিক। আমরা যখন টাকা তুলি বা অনেক সময় থাকে যে আমরা ব্যস্ততার মধ্যেই থাকি, এই বিষয়গুলো আইডেন্টিফাই করা আমাদের পক্ষে পসিবল না। এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারবে ব্যাংকগুলো। তারা তাদের বুথগুলোতে এই যে সিকিউরিটি সিস্টেম, মানে আমি হিউম্যান সিকিউরিটির কথা বলছি এখানে, তারা নজরদারিতে, আপনারা দেখবেন প্রত্যেকটা বুথের সামনে একজন করে থাকে, গার্ড হিসেবে থাকে, তারা ব্যাপারগুলো নজরদারি করতে পারবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, তারা চাইলে এই এটিএম বুথগুলোকে আরও বেশি ডিজিটালাইজ করতে পারে। কিভাবে? একে তো উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে সরে গেল, তারা আরও মডিফাইড কোনো ভার্সন নিয়ে আসতে পারে। 2 নম্বর, তারা এক্ষেত্রে আলাদা কোনো সফটওয়্যার ইউজ করতে পারে, যে বিভিন্ন সফটওয়্যার কোম্পানি থেকে তারা এরকম সফটওয়্যার প্রোভাইড করতে যাচ্ছে যে যেখানে আপনার এই এটিএমের যে জালিয়াতিগুলো হয়, বা আপনাকে একজন ডাকাতি যদি এসে ধরে এটিএম বুথের ভিতরে, যে হ্যাঁ আপনি পিনকোডটা দিয়ে সব টাকা আমাকে দিয়ে দাও, সেক্ষেত্রে আপনি কি করবেন? এখানে একটা মানে হোয়াক্স আছে যে পিনকোডটা উল্টা করে দিলে একটা অ্যালার্ম চলে যায়, আপনারা জানেন কি না? এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এরকম কোনো সিস্টেম বাংলাদেশ বা ইন্টারন্যাশনালি কোথাও নেই। তো একটা ব্যাংকের একজন এটিএম সিস্টেম নিয়ে কাজ করে, তার সাথে আমার কথা হয়েছিল। উনি ব্যাপারটা খোলাসা করে বলেছেন, আমি নাম বলবো না, যে আসলে ব্যাংকগুলো এই ব্যাপারে ইনভেস্ট করতে ইচ্ছুক না। তারা এত মোটা অঙ্কের একটা টাকা দরকার যে এই সিকিউরিটি সিস্টেমটা আপগ্রেড করার জন্য, তারা এই ধরনের ব্যাপারগুলোতে ইনভেস্ট করবে না। এই ইনভেস্টার করলে কি হতো, কি ফল হতো, সেটা আমি জানিয়ে দিচ্ছি। এক্ষেত্রে এরকম একটা পেমেন্ট গেটওয়ে মেথড তৈরি করা যেত, যেখানে আপনি এরকম একটা বিপজ্জনক অবস্থায় পড়লে আপনার একটা মানে পিনকোড আপনার প্রত্যেকে আপনার নিজেদের অ্যাকাউন্টের জন্য ইচ্ছা মতো পাসওয়ার্ড টাইপ সেট করে রাখতে পারবেন, যেটা দিলে অ্যালার্ম চলে যাবে, যে সিস্টেমটা কোথাও নেই। এটা অনেক সহজ একটা মানে ওয়ে করার, এটা জাস্ট একটা সফটওয়্যারের মাধ্যমে করা সম্ভব। অনেক সফটওয়্যার এরকম আছেও, কিন্তু তারা শুধুমাত্র নিতে রাজি নয়, তারা এই মোটা অঙ্কের বাজেটটা মেনটেন করতে পারবে না। এটা একটা পয়েন্ট। আর আরেকটা ব্যাপার বলেছিলেন যে কতটুকু সিকিউরড, এটা আমি বলবো যে এই সাইবার সিকিউরিটির ক্ষেত্রে বাংলাদেশ 100%-এর মধ্যে 90%ই মানে ইনসিকিউর অবস্থায় আছে সম্পূর্ণ। সাইবার সিকিউরিটির ব্যাপারে সচেতনতা কেবল গড়ে উঠছে, কেবল তৈরি হচ্ছে, আগাচ্ছে। ইনশাল্লাহ উই হোপ ফর দ্য বেস্ট। হিটলার, সরকারের দায়িত্বের কথা প্রশ্ন এসেছিল। আচ্ছা, সরকারের দায়িত্বের আগে আমি নিজের কথা বলি আগে, যে আমি এই প্রযুক্তিটা ব্যবহার করতে চাই, আমি কি সচেতন প্রথমত? দ্বিতীয়ত হচ্ছে যে আমি কি জানি কিনা, যে আমি যে কার্ডটা ব্যবহার করবো সেই ব্যবহারের পদ্ধতিটা আমার জানা আছে কিনা। এক্ষেত্রে আমি ব্যাঙ্কগুলোকে দায়ী করবো প্রথমেই, কারণ ব্যাঙ্কগুলো ইদানিং অ্যাকাউন্ট করার পরে একটা করে কার্ড দিয়ে দিচ্ছে। ও ব্যাঙ্কগুলো জানতেও চায় না যে অ্যাকাউন্টধারী ওই কার্ডটি ব্যবহারের উপযুক্ত কিনা।
আমি অনেক দিন দেখেছি টাকা তুলতে গিয়ে এটিএম বুথে যে অনেক লোক যে ভাই একটু কি হেল্প করবেন বা একটু কি আমাকে টাকাটা তুলে দিবেন, সে জাস্ট কার্ডটা দিয়ে আমাকে পাসওয়ার্ডটা মুখে বলে দিচ্ছে। যদি কেউ মানে এই ধরনের সুযোগ নিতে চায়, চাইলেও এখান থেকে কার্ডটা সুকুশলে সরিয়ে নেওয়া সম্ভব। হয়তো সে টাকা গুনছে, অনেক টাকা তুলে টাকা গুনছে, কার্ডটা নিয়ে ইজিলি বের হয়ে যাওয়া যায় ওখান থেকে। সেটাই বললো যে ব্যক্তিকে সতর্ক হতে হবে প্রথমে। আর আপনি যদি ওই সরকারের কথা বলেন, সরকারেরও উচিত যে আমরা বিভিন্ন সূচকে এগিয়ে যাওয়ার জন্যে আমরা কিছু শর্টকাট পদ্ধতি ব্যবহার করতে চাইব, তাহলে কিন্তু হবে না। আমাদেরকে লং টার্ম ভিশনের দিকে যেতে হবে, যে আমাদেরকে টেক অ্যাওয়ারনেস একটু বাড়াতে হবে। মানে টেকনোলজির একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজটা মানুষকে বুঝতে হবে। যে যিনি নিশ্চয়ই যিনি অ্যাকাউন্ট করেন তিনি একটা চেক বই চান সাধারণত। যদি উনি এটিএম কার্ড নিতে না চান বা যদি বলেন যে ব্যবহার করতে পারি না, তাকে ওটা দেওয়ার দরকার নেই বলে আমি প্রথমত মনে করি। আরেকটা হচ্ছে যে নিরাপত্তার একটা বিষয়, যে আমরা সবসময় আসলে নিরাপত্তা ঝুঁকির মধ্যেই আছি। আমরা প্রযুক্তিতে যতটা এগিয়ে যাব, ঠিক আমাদের পিছন ছায়ার মতো নিরাপত্তা ঝুঁকিটাও আমাদের সাথে সাথে যেতে থাকবে। সেই জন্য আমাদেরকে ওইরকম কিছু মেজর নিতে হবে যেগুলোতে আমরা নিরাপদ থাকতে পারি। কারণ আমি ধরা যাক আমি একটা কিছু করতে চাই, মানে সেটা হচ্ছে যে মানে প্রযুক্তিতে বা কিছুটা চালু করতে চাই। চালু করার আগে কিন্তু আমাকে ভাবতে হবে যে এই যেটা চালু করব এর জন্য কী কী ধরনের প্রবলেম তৈরি হতে পারে ভবিষ্যতে। আমরা করি কি, সেই ধরনের কোনো কিছুতেই যাই না, একটা প্রবলেম তৈরি হলে আমরা সেইটাকে মোকাবেলার চেষ্টা করি। তা যদি ওইটা আগেই করতাম যে আমরা এই পদ্ধতিতে আগাবো, তাহলে মনে হয় একটু সমস্যা একটু কম হবে। আর একটা কথা বলি, এই যে আমাদের যে এটিএম কার্ডের যে প্রবলেমগুলো হচ্ছে, এইটা হচ্ছে যে বিদেশে সাধারণত বা বিভিন্ন দেশে দেখা যায় এই ধরনের কার্ড বা এই এর মধ্যে একটু কম ব্যবহার হয়। এগুলো আমরা যেগুলো ব্যবহার করি ওদের ওখানে নাই। আমাদের নতুন একটা এটিএম এর নতুন প্ল্যাটফর্ম আসছে, ইএমভি নাকি ইভিএম এরকম একটা হবে, যে ইউরোপে ভিসা এবং মাস্টার কার্ড তিনটা মিলিত একটা প্ল্যাটফর্ম যারা এই পদ্ধতিটা দেয়। এবং এটা হচ্ছে এটিএম কার্ডের জন্য এখন সর্বাধুনিক একটা প্রযুক্তি। এই প্রযুক্তি যে ব্যাঙ্কগুলো ব্যবহার করবে সেই ব্যাঙ্কগুলোতে এইসব প্রবলেমগুলো কম হয়। আমার জানা মতে বাংলাদেশে একটা কোম্পানি আছে, একটা সফটওয়্যার কোম্পানি, নাম হচ্ছে কনা সফটওয়্যার ল্যাব লিমিটেড। এরা বাংলাদেশি একটা প্রতিষ্ঠান, কিন্তু তারা বিশ্বের 60টা দেশে 300টি ইন্টারন্যাশনাল ব্যাংককে এই সার্ভিসটা দিয়ে থাকে। অথচ আমাদের বাংলাদেশেই এই সার্ভিসটা নেওয়ার মতো কোনো ব্যাংক নেই। খুব দুই একটা ইদানিং তাদের সাথে কথা হলো, দুই একটা ব্যাংক বোধহয় তাদের সাথে ইদানিং যোগাযোগ করছে। আর এই ঘটনা ঘটার পরে তারা বাংলাদেশ ব্যাংকে গিয়ে কিছু তাদের প্রযুক্তিগত প্রদর্শনীও দেখিয়ে এসছে। তারা বলেছে তাদের সাথে যোগাযোগ করবে। তা এরকম বলছি যে আমরা আজকে প্রবলেম হচ্ছে আমরা বিদেশ থেকে কনসালটেন্ট নিয়ে আসছি, কিন্তু আমাদের দেশেই কিন্তু এরকম প্রতিভা রয়েছে, প্রযুক্তিগত সহায়তা নিয়ে জায়গা রয়েছে। আমরা যদি সেই সব দিকে নজর দিই, তাহলে আমাদের অল্প খরচে মানে আমরা নিরাপত্তাটা একটু বেশি দিতে পারবো। আমরা আরও আলোচনা করবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। 3 ঘটায় আরও একটা বিরতি নেব, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, 3 ঘটায় আমরা কথা বলছি সাইবার অপরাধ নিয়ে। সাথে আছেন তামজিদ রহমান লিও এবং হিটলার এ হালিম। হিটলার, আপনার কাছে জানতে চাবো, যে হারে সাইবার ক্রাইম ঘটে সেই হারে কি রিপোর্টেড হয় কিনা এই সাইবার ক্রাইমগুলি? আচ্ছা, তাহলে আমি একটু সাইবার ক্রাইমের সাথে আমি একটা বিষয় যোগ করি, সাইবার হয়রানি। এটা ইদানিং আমাদের দেশে খুব একটা আলোচিত একটি বিষয়, যে আমরা যত বেশি টেক ফ্রেন্ডলি হচ্ছি তত বেশি হয়রানির শিকারও হচ্ছি। আমার কাছে একটা রিসেন্ট একটা তথ্য আছে, সেটা হচ্ছে যে আমাদের একটা সাইবার হেল্প ডেস্ক আছে একটা আমাদের দেশে। এটা প্রায় তৈরি হয়েছে প্রায় 2 বছর মতো। 2 বছরের মধ্যে তাদের কাছে অভিযোগ এসেছে প্রায় 17,000-এর মতো। 17,000-এর মতো। প্রথম 1.5 বছর এটা ছিল 12,000, পরে 6 মাসে এটা মানে আরও 5,000 ছাড়িয়ে গেছে। এবং তাদের কাছে প্রতিদিন প্রায় 1 থেকে 150 আসে, অভিযোগ আসে। সেই অভিযোগগুলোর মধ্যে মানে সর্বপ্রথমে এগিয়ে আছে অভিযোগের দিক থেকে ফেসবুক কেন্দ্রিক হয়রানিগুলো। ফেসবুক এবং তার মধ্যে, এবং আরেকটা তথ্য দেই, এখানে অনেক নারী আছেন আমাদের উপস্থিত, তাদের বলি যে এই যে হয়রানিগুলো, যে অভিযোগগুলো আসে, তার মধ্যে 70% হয়রানি শিকার হচ্ছে নারী। এবং সেই হয়রানির ইয়েটা মানে মূল কেন্দ্র হচ্ছে ফেসবুক নিয়ে। তো সাইবার হেল্প ডেস্ক থেকে বলা হলো যে এই হয়রানিগুলো হচ্ছে বন্ধুবান্ধবদের দ্বারা। কেউ ফেক আইডি খুলছে, বা কেউ মানে তার
তার ছবি দিয়ে, মানে সে জানেও না যে তারকে কিভাবে হয়রানি করা হচ্ছে, তো তার ছবি দিয়ে করা হচ্ছে, তাকে বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে তাকে হেয় করা হচ্ছে। সম্প্রতি আরেকটা জিনিসে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে যে ভিডিও চ্যাট আমরা করি এবং এটা খুব সহজলভ্য হয়ে গেছে। সেই ভিডিও চ্যাটের মানে হয় না যে বন্ধুদের মধ্যে অনেক সময় খুব ক্লোজ হয়, বা প্রেমিক প্রেমিকার মধ্যেও বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে, সেইগুলো করছে কি কেউ সুকৌশলে এগুলা ইউটিউবে শেয়ার করছে অথবা বিভিন্ন সাইটে শেয়ার করছে। ইসের থেকে আমাকে বলা হলো যে সাইবার হেল্প থেকে যে এই সংখ্যা যে 10%, এই সংখ্যাটা 70% নারীদের সমস্যা আর 10% হচ্ছে এই হয়রানির সমস্যা দিচ্ছে, যেটা ভিডিও কেন্দ্রিক হচ্ছে। এবং সেটা হচ্ছে যে ইদানিং তো আবার একটা আছে, ইউটিউবে কোনো চ্যানেল খুললে ওখানে টাকা পয়সা আয় করার একটা ব্যবস্থা থাকে। এই ধরনের ভিডিও যত বেশি ইউটিউবে শেয়ার করা হয়, ইউটিউবে শেয়ার তত বেশি বাড়তে থাকে, ভিউয়ার তত বাড়তে থাকে, ভিউ তত বেশি হয়। সাইবার হেল্পডেস্ক বলে যে আমরা যখন অভিযোগ পাই, সেই অভিযোগ থেকে যদি আমরা রিপোর্ট করতে যাই, দেখা যায় যে ওই 1 থেকে 2 দিনের মধ্যে প্রায় 1-1.5 লাখ বা 3 লাখ 4 লাখ ভিউ অলরেডি হয়ে গেছে। আর গুগলের একটা আছে, কি বলে, একটা নীতিমালা আছে, গুগল কোনো কিছু একবার শেয়ার করলে সেখান থেকে তারা সেটা মুছে ফেলে না। এটা হচ্ছে সংশ্লিষ্ট দেশের সমস্যা, সংশ্লিষ্ট ব্যক্তির সমস্যা। তারা যদি নিজ উদ্যোগে পারে তো সেটা তারা করবে। এই যে হয়রানিগুলো হয়, সেকেন্ড হয়রানির থার্ড ইসে আছে ইউটিউবের সমস্যা, ফোর্থ হচ্ছে পর্ন সাইটের যে প্রবলেমগুলো সেগুলো। তা আমরা যদি এই সব বিষয় থেকে যদি সচেতন না থাকি, যে ফ্রেন্ডদের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমরা একটু সতর্ক থাকবো, একটু সচেতন থাকবো। আমরা খুব ইজিলি ইদানিং একটা সেলফি কালচার চলে এসছে, আমরা সেলফি তুলে ফেলি। আমরা একবারও ভাবি না যে এই সেলফিটা নিয়েই আমার যার সাথে আমার সম্পর্ক ভালো না, সে আমার চাইলে ক্ষতি করতে পারে। এটা খুব সহজ একটা মাধ্যম। এখানে যারা আছেন বা যারা এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে একটা পরামর্শ দিব, কেউ যদি সাইবার হয়রানির শিকার হন, সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন, আমাদের দেশে একটা সাইবার হেল্প ডেস্ক আছে, যেটা সরকারের আইসিটি বিভাগ চালু করেছে। আপনি সাইবার হেল্প ডেস্ক দিয়ে গুগলে গিয়ে সার্চ দিলেই ওই নম্বরগুলো পাবেন। ওই নম্বরে ফোন দিয়ে আপনি আপনার সমস্যাটা বলবেন, তারা সমাধান দেওয়ার আপনাকে একটা পথ বলবে। যদি আপনার কাছে প্রপার ডকুমেন্ট থেকে থাকে, সেই ডকুমেন্টটা হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, অথবা ভ্যালিড আইডি বলতে আরেকটা হচ্ছে যে এনআইডি থাকতে হবে, জাতীয় পরিচয়পত্র, অথবা জন্মসনদ যদি ইংলিশে থাকে সেটা দিতে হবে। তাহলে এই সব তথ্য তারা নিয়ে আপনাকে একটা সমাধান দেওয়ার জন্য চেষ্টা করবে, ফেসবুকের মাধ্যমে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে। আর যদি আপনি কাছে এগুলো কিছু না থাকে, তাহলে আপনি যদি স্টুডেন্ট আইডি থাকে সেটা দিতে পারবেন, কিন্তু সেটা দিয়ে খুব বেশি লাভ হবে বলে মনে হয় না। কারণ ওই স্টুডেন্ট আইডির মধ্যে শুধু ব্যক্তির অল্প কিছু তথ্য থাকে, সেসব বিষয়। আর আরেকটা কথা এই কথাটা বলার একটা উদ্দেশ্য ছিল যে আমাদের দেশে আমরা যারা ফেসবুক ব্যবহার করি, যারা টুইটার ব্যবহার করি, যারা ইউটিউবে যাই, আমরা মনে হয় একটু সচেতনভাবে সতর্ক হয়ে যেন ব্যবহারটা করি। আমরা যেন আগে প্রযুক্তিটা বুঝি, আগে ফেসবুক কি সেটা জানি, সেটা কিভাবে ব্যবহার করতে আগে সেটা শিখি, তারপরে চলে যাই। আমরা কখনোই আমরা নিজেদের খুব আবেগ অনুভূতির যে বিষয়গুলো থাকবে, যে কি বলে, যে ছোটো ছোটো তথ্যগুলো থাকবে, সেগুলো যেন আমরা সহজে কারোর সাথে শেয়ার না করি বা কাউকে না বলি সহজে। লিও, আপনার কাছে জানতে চাবো, ফেসবুকে যে হয়রানি হচ্ছে, রুটে কোথা থেকে শুরু হলো, এটা রুটে পৌঁছানো কি খুব কঠিন ব্যাপার? আমি বলবো যারা এই ধরনের কাজগুলো করছে, ফেসবুক হ্যাকিংগুলো আর কি, যেটা বাস্তবে কোনো ভিত্তি নেই, জাস্ট আপনাদের ধোঁকা দিয়েই যেটা করা সম্ভব। ফেসবুক হ্যাক বলতে বাস্তবে কোনো কিছুই নেই। আপনাকে একটি লিঙ্ক দেবে, বা আপনাকে একটি ওয়েবসাইট দেবে, বা আপনাকে একটি ইমেজের ছবিও দিতে পারে। যে কোনো একটি লিঙ্ক শেয়ার করলে আপনি যদি লিঙ্কটিতে ক্লিক করেন, লিঙ্কটার মাধ্যমে আপনার আইডির ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড তারা নিয়ে নিতে পারে। আরেকটা কমন সমস্যা যেটা ছেলেদের চেয়ে আমি বলবো মেয়েরা বেশি ইউজ করে থাকে, যেটা হচ্ছে এই অ্যাপগুলো বিভিন্ন, যে হ্যাঁ, হু উইল বি মাই ভ্যালেন্টাইন, তারপরে কত সালে আমার বিয়ে হবে, কত সালে আমি মারা যাব, আমার বেস্ট ফ্রেন্ড কারা কারা, কে আমার প্রোফাইল ভিজিট করলো, এই টাইপের অ্যাপগুলো আমরা কখনো ইউজ করব না। এই অ্যাপগুলো অবশ্যই থার্ড পার্টি। আর এই অ্যাপের মাধ্যমে আপনি দেখবেন যে যখন আপনি অ্যাপটা ইউজ করতে যাবেন, আপনার একটি অ্যালাউ অ্যাক্সেস অ্যালাউ করতে হয়। এই অ্যালাউ করার মাধ্যমে আপনার আইডির সম্পূর্ণ স্বত্বাধিকার তারা নিয়ে নিতে পারে। ইভেন এই আইডিগুলো দিয়ে তারা মূলত ইউজ করে লাইক ব্যবসাটা করার জন্য। হ্যাঁ, বিভিন্ন পেজে যে এত লাইক থাকে,
আবার অনেক অ্যাড দেখবেন যে হ্যাঁ লাইক দিয়ে দেই পেজে, এই ব্যবসাগুলো করার জন্য তারা এই কাজটা করে। এই মাস আইডিগুলো থেকে প্রত্যেকের আইডি ইউজ করে তারা এই লাইকের ব্যবসাটা করে থাকে। আর অটো লাইকার আরেকটা অপশন আছে, এটাও কখনো ইউজ করবেন না যে হ্যাঁ আমি একটা পোস্ট দিলাম বা একটা ছবি দিলাম, সেখানে আমার 5,000-6,000 লাইক আমি দেখতে চাই। স্বাভাবিক, এখন মানে বয়সটাই এরকম, ভালো লাগে হয়তো বিষয়গুলো। কিন্তু এই টোকেনগুলো দেখবেন যে অটো লাইকটা ইউজ করতে চাইলে আপনাকে একটি অ্যাক্সেস টোকেন দেয় তারা, এই টোকেনটা পেস্ট করতে হয়। এই যে টোকেনটা দিলেন আপনি তাদেরকে, এই টোকেনটার মাধ্যমেও আপনার এই টোকেনের মধ্যেই আপনার ইউজার নেম পাসওয়ার্ড ইনক্রিপ্টেড অবস্থায় থাকে, যেটা ডিক্রিপ্ট করে তারা যে কেউ আপনার আইডিগুলো ইউজ করতে পারে। অতএব এগুলো থেকে একদম দূরে থাকবেন, তাহলে আমি বলবো যে খুব সহজেই নিরাপদ রাখতে পারবেন। আর অবশ্যই যে কোনো ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট প্লাস মেইল সাইটগুলোতে নিজের ফোন নাম্বারটা সিকিউরিটি হিসেবে ইউজ করবেন। অবশ্যই প্রতিবার লগ ইনের সময় যেন একটি ভেরিফিকেশন কোড আপনার ফোনে আসে, দ্যাট উইল বি ইজি। আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই। জি, আমার প্রশ্ন ছিল তামজিদ স্যারের কাছে। স্যার, আপনি কিছুক্ষণ আগে বললেন যে এটিএম বুথের ব্যাপারে। তো আমরা বিভিন্ন শোরুমে বা কোথাও থেকে যদি এটিএম কার্ডের মাধ্যমে শপিং করি, দেখা যাচ্ছে কোথাও কার্ডের পিছনে সাইন করতে হচ্ছে। তো এটা কতটুকু যুক্তিগত? আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে এটিএম নিয়ে যে প্রশ্নটা, যে আমরা যদি মডেম ইউজ করি, সেক্ষেত্রে আমরা মডেমটা একবার ওপেন করার পর আবার ইনসার্ট করলে আমাদের যে আইপি অ্যাড্রেসটা এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমার প্রশ্ন তামজিদ স্যারের কাছে। আমরা দেখেছি যে ফরেন কান্ট্রিতে হ্যাকার যারা আছেন তাদেরকে সিকিউরিটি পারপাসে ইউজ করা হয়ে থাকে। তো বাংলাদেশে এই প্রতিভাবান হ্যাকারদেরকে নিয়ে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? আমার কোয়েশ্চেনটা হচ্ছে হিটলার ভাইয়ের কাছে। আপনি বলছিলেন যে ওয়েব ক্যাম যারা ইউজ করে, ভিডিও চ্যাট করে, তো সেখানে দেখা যায় আপনি বলছেন যে ওরা যখন কথা বলছে ওইটা কোনোভাবে হ্যাক হয়ে যাচ্ছে। বাট ওয়েব ক্যাম অনেক টাইমে মানে ওয়েব ক্যাম দিয়ে যে তারা কথা বলছে, দেখা যায় যে কোনো ফ্রেন্ড বা অন্য কেউ তার ল্যাপটপটা ধরলো বা কম্পিউটারটা ধরলো, তো সে কোনোভাবে ওটা হ্যাক করে নিচ্ছে। আবার কিছুদিন আগে উইমেন্স ডে গেল, আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তো সেখানে একজন বলছিল যে মানে সে মিডল এজেড উইমেন, তো সে বলছিল যে সে কিছুদিন আগে একটা সেলফি আপলোড করেছে ফেসবুকে, তো সেখান থেকে জাস্ট তার মানে ফেসটা কেটে কোনো একটা পর্ন সাইটের ক্যারেক্টারের মধ্যে তার ফেসটা লাগিয়ে দেওয়া হয়েছে। আর এছাড়া মানে আপনি আরও বলেছিলেন মানে ফেসবুক নিয়ে, তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা এখানে যারা আছি তারা জানতে পারছি, যারা আমাদের প্রোগ্রামটা দেখছে তারা জানতে পারছে, বাট বাইরে আদার্স যারা আছে অথবা যারা পড়ালেখা জানে না, জাস্ট তারা ফেসবুকটা ইউজ করতে পারে, তারা তো মানে জানছে না, তারা এটা সম্পর্কে অ্যাওয়ার না। তো আমরা তাদের অ্যাওয়ারনেস গ্রো করার জন্যে মানে কিভাবে কাজ করতে পারি? শাওন, সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে বলছি। অ্যাকচুয়ালি আমাদের অনুষ্ঠানটা হচ্ছে 3 গণতন্ত্র, গণমাধ্যম, গণমানুষ। আমরা এখানে হয়তো বা গণমানুষেরই প্রতিনিধি। ব্যাপারটা হচ্ছে যে সাইবার ক্রাইম, যে ক্রাইম করছে সে হচ্ছে ক্রিমিনাল অ্যান্ড হি ইজ পার্ট অফ আওয়ার সোসাইটি। ব্যাপার হচ্ছে যে সে যখন করছে, সে কিন্তু সোসাইটির আরেকজনের মাধ্যমে আরেকজনের এগেনস্টে একটা ক্রাইম করছে। এবং সে এই যে একটা মানুষ, সে একটা ক্রাইম করছে, সে একজন ক্রিমিনাল কিংবা সে আরেকজনের এগেনস্টে একটা অপরাধ করছে। তো যদি আমরা হ্যাকারদেরকে ধরি, তাহলে আমরা ধরেই নেই যে হি ইজ দ্যাট মাচ ব্রিলিয়েন্ট। এবং আর অন্যান্য যে প্রবলেমগুলো হচ্ছে, যে ফেসবুক কিংবা ইমেল, জিমেল কিংবা বাকি যে ব্যাপারগুলো, এগুলো প্রায় নর্মাল মানুষরাই, আমরা অনেকেই যে ফেসবুক খুললেই আমরা দেখি যে অনেকেই অনেক কিছু করছে। আরেকটা আইডি আপলোড হচ্ছে, আপলোডটা থেকে সে ডাউনলোড করলো, সেভ ইমেজ করলো, আবার সে আরেকটা আইডি খুলে দিয়ে সেটাকে আপলোড করে দিল। মানে এই আপলোড ডাউনলোডের প্যাচে আমরা পড়ে যাচ্ছি। আমরা যখন সিম কিনি, সিমের পিছনে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে, আমরা কেউই কিন্তু সময় নিয়ে সেই 18টা কিংবা 38টা রুলস অ্যান্ড রেগুলেশন আমরা পড়ে দেখি না। সো ওইখানেই হয়তো আমরা সিগনেচার করার সময় নিজের অজান্তেই হয়তো আমরা তাদেরকে এই অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি। আসলে আমাদের সচেতনতা কতটুকু গ্রো আপ করা দরকার, এবং সেক্ষেত্রে আমাদের সরকার, গণমাধ্যম কিংবা ভাইয়া আছেন তামজিদ ভাইয়া, সিকিউরিটি স্পেশালিস্ট, আমরা আসলে আমাদের জায়গা থেকে কতটুকু কাজ করছি কিংবা এটাকে আরও কতভাবে প্রচার করা সম্ভব, সেটা একটু জানতে চাচ্ছিলাম। লিও, আপনার থেকে শুরু করি। আচ্ছা, আমি শুরু করছি। এই প্রতিভাবান হ্যাকাররা বিদেশে তারা ইউটিলাইজ হচ্ছে খুব ভালোভাবে, বাট আমাদের দেশে কেন হচ্ছে না এটা নিয়ে। আসলে এখানে হ্যাকিংয়ের কিছু ধরন আছে, হ্যাকিংয়ের ক্যাটাগরির উপর ডিপেন্ড করে যে আসলে আপনি যে হ্যাকিংটা করছেন সেটা কি আসলে কোনো অপরাধ না অন্য কিছু। হ্যাকিংয়ের সংজ্ঞা দেখলে মানে এমনটাই বলে যে কোনো কিছু আপনি পরিবর্তন করছেন, পরিবর্তন করে জিনিসটা সহজ করে দিচ্ছেন, এটাকেও হ্যাকিং বলে।
লাইফ হ্যাক বলে একটা ম্যাটার আছে, যেটা সাইবারের সাথে সম্পর্কিতই না, কিন্তু ওটার সাথেও কিন্তু হ্যাক শব্দটা আছে। তো এই হ্যাকিংয়ের মধ্যে যে বলছিলাম যে ধাপগুলো আছে, এই হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট, ব্ল্যাক হ্যাট, 3টা ধরন আছে। যারা হোয়াইট হ্যাট তারা সবসময় পারমিশন নিয়ে, যার কোনো কিছু যদি সিকিউরিটি চেক করতে চায় তার পারমিশন নিয়ে, তার সব কিছু অ্যাক্সেস নিয়ে, আইডি পাসওয়ার্ডের অ্যাক্সেস নিয়ে দেন ভালনারেবিলিটিটা চেক করে। অ্যাকচুয়ালি আমরা হ্যাকিং বলতে যেটা বুঝি যে এই আইডি পাসওয়ার্ড হ্যাক হয়ে যাচ্ছে, এই অমুক আইডি তমুক আইডি, এগুলো হ্যাকিংয়ের মধ্যেই না। বাস্তবে হ্যাকিং বলতে বোঝায় বড় বড় সার্ভার, বড় বড় নেটওয়ার্ক, ড্রোন চালাচ্ছে, অমুক দেশের ড্রোন দিয়ে আরেক দেশের ওপর নজরদারি করছে, ড্রোনটা হ্যাক করে নিচ্ছে আরেক থার্ড পার্টি, বা আপনি একটা মিসাইল লঞ্চ করছেন, এই মিসাইল লঞ্চিংটার লোকেশন চেঞ্জ করে দেওয়া হচ্ছে সার্ভার হ্যাক করে। এই টাইপের ম্যাটারগুলো মেইনলি হ্যাকিংয়ের মধ্যে পড়ে। এই যে বাংলাদেশ ব্যাংকের যে ঘটনাটা বা অন্যান্য যে ঘটনাগুলো, ব্যাংকের ক্ষেত্রে আমি বলবো যে ওয়েবসাইট বা সার্ভারের মাধ্যমে যে পেমেন্ট গেটওয়েগুলো আছে, এই গেটওয়েগুলোকে অ্যাক্সেস নেওয়াকেই হ্যাকিং বলে। তো যারা হোয়াইট হ্যাট তারা সম্পূর্ণ পারমিশন নিয়ে এই জিনিসগুলো চেক করে দিবে যে আসলে কোনোভাবে থার্ড পার্টি বা অন্য কেউ কোনো খারাপ হ্যাকার হ্যাক করতে পারবে কিনা, এই চেকটা করে দেওয়া হচ্ছে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট অথবা হোয়াইট হ্যাট যেটাই বলে না কেন তাদের কাজ। আর গ্রে হ্যাট হচ্ছে তারাই যারা এই প্রতিবাদের কি বলবো প্রতীক হিসেবে তারা হ্যাকিংটাকে ইউজ করে। তারা ভালো কাজে ইউজ করে, যেমন তারা কোনো পারমিশন না নিয়ে হয়তো তারা একটা ওয়েবসাইট চেক করবে, এই ওয়েবসাইটটা কতটুকু দুর্বল বা সার্ভারটা কতটুকু দুর্বল অথবা নেটওয়ার্কটা কতটুকু দুর্বল। চেক করার পর তারা দুর্বলতা পেলো, সে চাইলেই কিন্তু জিনিসটা খারাপ কাজে ইউজ করতে পারে। সে নেটওয়ার্কের ভিতরে বা সার্ভারের ভিতরে অ্যাক্সেস নিয়ে ডাটাবেসটার ইনফরমেশন নিয়ে লিক করে দিতে পারে, বাট সে সেটা করবে না। সে সেই কোম্পানিকে একটি মেইল করে জানিয়ে দেবে ডিটেলস যে হ্যাঁ আপনার এখানে প্রবলেম আছে, আপনার প্রবলেমগুলো ঠিক করে নিন। পাশাপাশি হয়তো সাইবার ওয়্যার একটা ব্যাপার আছে, আপনারা হয়তো শুনেছেন, বাংলাদেশ ইন্ডিয়া, বাংলাদেশ পাকিস্তান মাঝে মাঝে সাইবার ওয়্যারগুলো হয়ে থাকে। তো এই ওয়্যারের সময় গ্রে হ্যাটরা এই হ্যাকিংটাকে খারাপ হিসেবে মানে কাজে লাগানো শুরু করে, অর্থাৎ তারাও র্যান্ডমলি অমুক দেশের সাথে সাইবার যুদ্ধে নিয়োজিত হয়ে একের পর এক ওয়েবসাইট বলেন, সার্ভার বলেন, যেটাই হোক হ্যাক করে দিচ্ছে। আরেকটা ধরন আছে যেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট। তারা সম্পূর্ণই যা করে 100% ইলিগাল। তারা কোনো পারমিশন ছাড়া যে কোনো ইনফরমেশন বা টাকা চুরি যেটাই বল না কেন, কোনো কিছু লিক করে সবসময় লিক করে দেয়। আর এই টাকা পয়সার ব্যাপার যেখানে আছে সেখানেই তারা সচরাচর বেশি ইনভলভ থাকে। তো এই ধরনের হ্যাকিংগুলো থেকে আমরা আসলে ডিটেক্ট করি যে সে আসলে কেমন। বাংলাদেশে হ্যাকিং ওয়ার্ডটাই হয়ে গেছে নেগেটিভ। হ্যাকিং মানেই হ্যাঁ সে একজন ক্রিমিনাল, খারাপ কাজ করলো, আসলে তা নয়। যদি এই মেন্টালিটিটা চেঞ্জ হয় বাংলাদেশে, তারা যদি এইভাবে আইডেন্টিফাই করে যে হ্যাঁ সে যে কাজটা করলো আসলে এটার পজিটিভ পোর্শন কতটুকু, নেগেটিভ পোর্শন কতটুকু, তাহলে হয়তো দেখা যাবে যে হ্যাঁ অনেক হ্যাকার গ্রেপ্তার হয়েছে যারা ইতিমধ্যে, তাদের মধ্যে অনেকের মাঝেই পজিটিভ অনেক কিছুই ছিল, উদ্দেশ্য ছিল, বাট সেগুলো নজরদারির মধ্যে পড়েনি, তাদের নেগেটিভগুলোকেই ফোকাস করা হয়েছে। এই ক্ষেত্রে বাংলাদেশে এই প্রতিভাবান হ্যাকারদের কাজে লাগানো হচ্ছে না, ইভেন তাদেরকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে। আর বাইরের দেশে সবার আগে জাজ করা হচ্ছে যে আসলে তারা হ্যাকিংটা কোন কাজে লাগাচ্ছে, এটা কি আমার জন্য কতটা হেল্পফুল হবে। যেমন খালিল শারেত নামে আমি একজনের কথা বলবো, ফিলিস্তিনি হ্যাকার। উনি ফেসবুকে মার্ক জুকারবার্গ তার পেজটা হ্যাক করে তার পেজ থেকেই পোস্ট দিয়ে দিয়েছিল যে হ্যালো মার্ক জুকারবার্গ, আই এম খালিল শারেত, এই আপনার ফেসবুকে ভালনারেবিলিটি আছে, আপনি ভালনারেবিলিটি ঠিক করে নিন। এখানে কিছু ম্যাটার ইলিগাল থেকে যায় যে হ্যাঁ সে মার্ক জুকারবার্গের পারমিশন না নিয়ে সে কাজটা করেছে। আবার আরেকটা ব্যাপার কি, সে কিন্তু ফেসবুকের বিশাল একটা বাগ ধরে দিয়েছে, সে তার পোস্টের মাধ্যমেই ডিটেলস বাগগুলো জানিয়ে দেয় ফেসবুককে। এটা দেখে মার্ক জুকারবার্গ বা ফেসবুক কোম্পানি তাকে $5,000 একটা মানে বাউন্টি বলে এটাকে এই ল্যাঙ্গুয়েজে, $5,000 মানে অফার হিসেবে দেয় বা গিফট হিসেবে দেয়, যেটাই বলেন না কেন। আর পাশাপাশি ফেসবুক কোম্পানিতে তাকে জব অফারও দিয়ে দেয়। এটা অনেক বিশাল একটা অপরচুনিটি। কিন্তু সে করে কি, জবটা রিফিউজ করে যে না আমি ফ্রিল্যান্স হিসেবেই কাজ করতে চাই। হি ইজ দ্য রিয়েল হ্যাকার। যে প্রকৃত হ্যাকার সে সবসময় নিজের জায়গায় ঠিক থেকে সবসময় অন্যের উপকারের জন্য কাজ করে যাবে, সে সচরাচর চাইবে না কোনো কিছু বাউন্ডিংয়ের মধ্যে যেতে। আর বাংলাদেশে তো এই ব্যাপারগুলো বললাম যে যেহেতু আসেইনি, অতএব হ্যাকার শোনা মাত্র হ্যাঁ ধরো গ্রেফতার করো, শেষ।
হিটলার, আপনার কাছে প্রশ্ন ছিল মিডিয়া কি কি করছে বা কি করা উচিত অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য? আচ্ছা, ওই প্রশ্ন উত্তরটা দিই। আমরা যারা মিডিয়াতে কাজ করি, বা আমি তো মিডিয়াতে আইটি টেলিকম এগুলো নিয়ে কাজ করি, আমরা একটা কাজ করি যে ফেসবুকের যে নতুন নতুন যে ফিচারগুলো আসে, তারপরে যে নতুন নতুন সংবাদগুলো আসে, সেটা আমরা পাবলিশ করি সবাই যাতে পড়তে পারে। এখন এটা দেখে যদি কেউ আগ্রহী হয়, সে তো তার সাথে সেখান থেকে সুবিধাটা নিল, সুফলটা পাবে। এরকম বহু উদাহরণ দেওয়া যাবে যে এই ধরনের আমরা মানে তথ্যগুলো ছাপি। আরেকটা হচ্ছে যে যারা ওই যে আপনি বললেন যে ফেসবুক যিনি জানেন না, সচেতন না, যিনি বুঝেনই না যে এই বিষয়টা কীভাবে, তা তিনি কারো সাহায্য নেবেন, সাহায্য নিয়ে একটা অ্যাকাউন্ট করতে পারেন। আর যিনি অ্যাকাউন্টটা তৈরি করে দিবেন, যার অ্যাকাউন্টে থাকে, তার একটা দায়িত্ব আছে। আমি মনে করি সেজন্য বুঝিয়ে বলে যে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, তাহলে উনি নিরাপদ থাকতে পারবেন। তারপরও যিনি ব্যক্তি, তো তিনি তো সব জানবেন না, না জেনে কৌতূহলের বশে যেসব বিষয়গুলো উনি করে থাকেন, বিভিন্ন লিঙ্কে ক্লিক করা, বিভিন্ন ছবিতে ক্লিক করা, যার ফলশ্রুতিতে পরবর্তীতে দেখা যায় যে তিনি আবার স্ট্যাটাস দেন যে আমার সাইট আইডিটি হ্যাক হয়ে গেছে, এখান থেকে অনেক ধরনের বাজে ছবি যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না, এটা আমি করিনি। আসলে তো তিনি তো কাজটা করেছেন, তিনি এটা কোনো একটা লিঙ্কে ক্লিক করেছেন বলেই তো এই ঘটনা ঘটেছে। তাই এইসব বিষয়গুলো থেকে আমাদের সচেতন থাকতে হবে। আর মিডিয়া প্রতিনিয়তই এই বিষয়গুলোকে একটু প্রাধান্য দেয়, কারণ আমরা যারা যারা আছি বা যারা ফেসবুক ইউজ করি, যারা অন্যান্য সোশ্যাল মিডিয়া যারা আমরা ব্যবহার করি, তারা এই বিষয়গুলো পড়তে চায়, দেখতে চায়, জানতে চায়। এই বিষয়টা একটু খেয়াল রাখলেই হয়, কারণ সচেতনতার শেষ নেই। আমি ব্যবহার করি, কিন্তু আমি নিজেও জানি না আরও নতুন কী আছে, যার ফলে ওই যে বিষয়টা আমি জানি না, সেই বিষয়টাতে যদি আমি ঢুকতে যাই, তো সেখান থেকেও একটা বড় ধরনের একটা সমস্যা তৈরি হতে পারে। একটা গেল। আরেকটা হচ্ছে যে আপনি বলছিলেন যে ওই যে ভিডিও চ্যাটের যে বিষয়গুলো, এই বিষয়গুলো তো ওখানে সুনির্দিষ্টভাবে উনি যে এই কাজটা করে, সে তো এটা রেকর্ড করে। তার মানে এই না যে আরেকজন ওই অবস্থায় হ্যাক করছে, সেইটা যতটা না পুরোপুরি সত্যি, তার চেয়ে বেশি সত্যি হচ্ছে যে এই জিনিসটা শেয়ার করে মানে বিভিন্ন সাইটে, সে এটা সুকৌশলে করে এবং সে আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে থাকে, বা পূর্ণ কি বলবো আমরা, মানে সচেতনভাবেই, হ্যাঁ, পুরো সচেতনভাবেই সেই কাজটা করে। যার ফলে যে ব্যক্তি সম্পর্কের ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আপনাকে বুঝতে হবে আপনি ওই সম্পর্কের ক্ষেত্রে কতটুকু যাবেন, আপনি কি করতে পারেন, কি করলে আপনাকে পরবর্তীতে কেউ ঝামেলায় ফেলতে পারে, সেই বিষয়টাকে এখন ভাবার সময় গেছে। অনেকে বলবে যে আমি তো জানতাম না, তা জানতে না হলে করতে গেলা কেন, সে একটা প্রশ্ন আসে। আরেকটা প্রশ্ন হয় এরকম যে আমি এই কাজটা, যে আমাকে এটা প্রলুব্ধ করছে, আমি সেই ফাঁদে পা দিব কিনা, বা আসলে এটা ফাঁদ কিনা, সেটাও আমাকে বুঝতে হবে। এখন ওইটা বলার সময় আর নাই যে আমি জানি নাই, বুঝি নাই, এটা করে ফেলেছি, এটা হবে না। আমাকে এখন মানে আমার তথ্য সব আসলে ইন্টারনেটে বা অনলাইনে যাই বলি না কেন আমার দেওয়া আছে। আমি যখন এটা গুগলে অ্যাকাউন্ট করি, তখন আমার অনেক তথ্য দিতে হয় ওখানে। আমি যখন ফেসবুক অ্যাকাউন্ট করছি, দিতে হয়। তার মানে কিন্তু আমি কিন্তু নিরাপদ না, এক অর্থে নিরাপদ না, কিন্তু সেই নিরাপদ না হয়েও কিন্তু আমি আবার সেই সুবিধাগুলো ভোগ করছি। যদি আমি সতর্ক থাকি, তাহলে সেখানে আমাকে কেউ অসুবিধার মধ্যে ফেলতে পারবে না। আর এটিএম কার্ড নিয়ে বোধহয় একটা প্রশ্ন ছিল, উত্তরটা কি দিব? আচ্ছা, এটিএম কার্ড যে বিষয়গুলো বলা হয়, সেই বিষয়গুলোতে তামজিদ ভাই ভালোই বলেছেন। আরেকটা বিষয় অ্যাড করা যায় যে ইদানিং ওই মানে ইনফ্রারেড কিপ্যাড বা ওই হ্যাঁ ট্রান্সপারেন্ট, ওই কিপ্যাডটা থাকবে হচ্ছে ওই যেখানে আপনি পাসওয়ার্ডটা দিবেন বা পিন কোডটা দিবেন, প্রেস করবেন, তারপর আপনি স্বচ্ছ চোখে দেখবেন না, কিন্তু যিনি স্ক্রিমিং ডিভাইসটা ওখানে বসিয়েছেন সেই কিন্তু ওই কাজটা করে গেছেন। ওই ক্যামেরা না থাকলে ওই আপনি যেখানে যে পাসওয়ার্ডগুলো চাপবেন, সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো ওখানে মানে ধারণ করা থাকবে। পরবর্তীতে আপনি ওরা নিয়ে গিয়ে ওই পাসওয়ার্ডটা ঠিকই পেয়ে যাবে। এই ক্ষেত্রে বিশেষজ্ঞরা পরামর্শ দেয় যে একটা টাকা তুলতে গেলে একবার যে 3 বার ভুল মানে পাসওয়ার্ড দিলেই ওটা গ্র্যাব করতে পারে আপনার এটিএম কার্ডটা। সেক্ষেত্রে প্রথমবার আপনি হয়তো সঠিকটা দিলেন না, ভুলটা দিলেন, সেকেন্ডবার সঠিকটা পাসওয়ার্ড দিয়ে টাকাটা তুললেন, থার্ড টাইম আবার আরেকটা ভুল পাসওয়ার্ড দিয়ে মানে বের হয়ে চলে আসলেন, সেটা করতে পারেন। অথবা টাকা তুলে নেওয়ার পরে আপনি আরও 2-3 বার এরকম উল্টাপাল্টা পাসওয়ার্ড দিতে পারেন। তাহলে হবে কি, ওই
যারা এটা বসিয়েছে ওই প্রযুক্তিটা তারা ওইটা ডিটেক্ট করতে পারবে না যে কোনটা দিয়ে, কারণ সে তো জানে না। একটা হলে সবাই ধরেই নাই একটা পাসওয়ার্ডই সবাই এখানে। অনেক মেশিন আছে যেটা লক করে দেবে, কার্ডটাই আর দিবে না ফেরত না না, সেটা তো সংখ্যা আছে যে এই এতবার বেশি হবে না, সেক্ষেত্রে দুবার করতে পারেন, বা টাকা দুবার করে টাকা তোলা পরে আরেকবার দিতে পারেন আপনি, সেইগুলো করতে পারেন। আর একটা দেখলাম যে আমার কাছে একটা তথ্য ছিল যে ব্যাংক অফ আমেরিকা যে ব্যাংকে অনলাইন ব্যাংকে টাকা রাখার সুরক্ষিত রাখার জন্য কয়েকটি পরামর্শ দিয়েছিল। সেখানে পরামর্শ ছিল যে মাঝে মাঝে আপনি ব্যালেন্সটা চেক করবেন, প্রতি মাসে হিসাব বিবরণীটা দেখবেন, তারপর যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা যেন না হয় আপনার জন্মদিন বা আপনার বিয়ের তারিখ অথবা মোবাইল নম্বর যেন না হয় এই পাসওয়ার্ডগুলোতে। আর পাসওয়ার্ডটা কখনোই মোবাইলে সেভ করবেন না, বা ভুলেও অন্য কাউকে বলবেন না যে আমি আমার পাসওয়ার্ডটাই তুমি এই পাসওয়ার্ড দিয়ে টাকাটা তুলে নিয়ে আসো। এই বিষয়গুলো কিছু কিছু বিষয় যদি আমরা একটু সচেতন হই তাহলে আমার মনে হয় আমরা একটু ঝামেলামুক্ত থাকতে পারবো। হিটলার এ হালিম, তামজিদ রহমান লিও, দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, আমাদের দেশ সাইবার অপরাধ মুক্ত থাকুক এই প্রত্যাশা রেখে শেষ করব আজকে 3গতে স্টুডিও দর্শক হিসাবে অংশ নিতে চাইলে যোগাযোগ করুন পর্দায় দেখানোর নাম্বারে। 3গতে আমরা কথা বলি দেশের গণতন্ত্র চর্চা, গণমাধ্যমের ভূমিকা এবং গণমানুষের স্বার্থ নিয়ে। 3গ দেখুন প্রতি বৃহস্পতিবার রাত 11টায় এবং শুক্রবার সকাল 9টায়। আজ এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।